হ্যালো বন্ধুরা, মাফিয়া স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আমি রিনা বলছি। আমাদের মাফিয়া স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। একটা সিংহাসনে বসে আছে শাহেদ, মাথায় হাজারো চিন্তা। একদিকে তার স্ত্রী সন্তান সম্ভবা, আর অন্যদিকে রেড, হোয়াইট ও গ্রিন ড্রাগনরা একসাথে মিলে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করছে, যে কোনো সময় আক্রমণ করতে পারে। মনস্টার ওয়ার্ল্ডে 4 ধরনের ড্রাগন রয়েছে। ব্ল্যাক ড্রাগন, এরা সব থেকে শক্তিশালী, এদের প্রধান ক্ষমতা ডার্ক, এরা আন্ডারওয়ার্ল্ডে থাকে। রেড ড্রাগন, এদের প্রধান ক্ষমতা আগুন ও আর্থ, আগুন, পাথর ও মাটি দিয়ে বিভিন্ন অস্ত্র তৈরি করতে পারে, এরা পাহাড়ি এলাকায় থাকে। হোয়াইট ড্রাগন, এদের প্রধান ক্ষমতা পানি ও বরফ, এরা আকাশে থাকে। গ্রিন ড্রাগন, এদের প্রধান ক্ষমতা গাছের শেকড় নিয়ন্ত্রণ ও তার দ্বারা কারো শক্তি শুষে নেওয়া, এরা জঙ্গলে থাকে। হঠাৎ তার চিন্তায় ব্যাঘাত ঘটিয়ে একজন সৈনিক বলল, মহারাজার জয় হোক। নতুন কোনো খবর পেয়েছো আবির? সৈনিকটি আবির ও শাহেদের সবচেয়ে শক্তিশালী ও বিশ্বস্ত সেনাপতি এবং সবচেয়ে কাছের বন্ধু। একটা খুশির খবর আছে মহারাজ। এই 2 দিন আবার খুশি? বলো, কি হয়েছে সেই সংবাদ? রাজগুরুর ভবিষ্যৎ বাণী অনুযায়ী রাজবংশের পরবর্তী সন্তান হবে অ্যাড্রেস এর সকল ক্ষমতার অধিকারী। অ্যাড্রেস হলো একটি লেজেন্ডারি তলোয়ার। অতীতে প্রত্যেক গোত্রের একজন করে মনস্টার গড তাদের শক্তি একত্র করে এই তলোয়ারটি তৈরি করে, কিন্তু এদের মধ্যে একজন গড শয়তান লুসিফারের ধোকায় পড়ে ও তলোয়ারের ভেতর অশুভ শক্তি দিয়ে দেয়। তাই তলোয়ারটি 7 ভাগে বিভক্ত হয়ে মনস্টার ওয়ার্ল্ডের বিভিন্ন প্রান্তে চলে যায়। এই কথা শুনে অবাকের পাশাপাশি অনেক খুশি হলো, কিন্তু কিছু একটা মনে করে আবার তার মুখে বিষণ্ণতা ভর করল। রাজগুরুকে প্রসাদে নিয়ে আসার ব্যবস্থা করো। নিজেকে সামলে নিয়ে সে বলল। আবির সাথে সাথে টেলিপোর্ট হয়ে কোথাও চলে গেল, আর শাহেদ রাজসভা থেকে মহারানীর কক্ষের দিকে যাওয়া শুরু করলো। মহারানী একদিনে বাইরের দিকে তাকিয়েছিলেন, পেছনে কারো অস্তিত্ব টের পেয়ে পেছনে তাকালেন, আর মহারাজকে দেখে তার বুকে জায়গা করে নিলেন। মহারাজ, কি হয়েছে? আপনাকে তো চিন্তিত দেখাচ্ছে। মহারানী, আমাদের সন্তান হবে, পুরো মনস্টার ওয়ার্ল্ড এর কিং এর অ্যাড্রেস এর সকল পাওয়ারের অধিকারী। এটা তো খুশির খবর, তাহলে আপনাকে তো চিন্তিত দেখাচ্ছে কেন? আমি আমার দাদার থেকে শুনেছিলাম অ্যাড্রেসের অধিকারী হয়ে যে জন্মগ্রহণ করবে 30 বছর পর্যন্ত তার সকল ক্ষমতা লক থাকবে। এদিকে রাজ্যের যে অবস্থা, আমাদের সন্তানের সুরক্ষা নিয়ে আমাদের চিন্তা হচ্ছে। তখনই একটা সৈনিক বলল, মহারাজ, রাজগুরু এসেছেন, তিনি আপনার সাথে সাক্ষাৎ করতে চান। চলো রানী, দেখি রাজগুরু কোনো সমাধান বলতে পারে কিনা। প্রাসাদের বাগানে হাঁটাহাঁটি করছে রাজগুরু। মহারাজকে দেখে তিনি বললেন, মহারাজ, কোনো সমস্যা? আমায় কেন ডেকেছেন? সমস্যা তো চারদিক থেকে ধেয়ে আসছে, আপনি তো সবই জানেন। আমি আমাদের অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। আপনি প্রিন্সের সুরক্ষার একটি উপায় বলে দিন। ভবিষ্যৎবাণীতে লেখা ছিল অ্যাড্রেসের অধিকারী রাজা হবে, তাই প্রিন্স ব্যবহার করেছি। আমি দেখছি মহারাজ। হঠাৎ রাজগুরু চোখ বন্ধ করে একটা স্পেল পড়ল, আর তার সামনে একটা মানচিত্র প্রকাশ হলো। মহারাজ, এই জায়গাটা উত্তরের জঙ্গলে, এখানে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না, আর কোনো শুভ শক্তি প্রবেশ করলে তাকে তার সফল ক্ষমতা বিসর্জন দিতে হবে। আপনি মহারানীকেও সেনাপতি আবিরকে ওখানে রাখার ব্যবস্থা করুন। কিন্তু রাজগুরু, শক্তিহীনভাবে মহারানী 30 বছর ওই জায়গায় কিভাবে থাকবে? এর উপায়ও আছে, কিন্তু এতে আপনার 2টি গুণের ক্ষমতা সেনাপতি আরিফকে দিতে হবে। তাহলে আরিফ একজন গার্ডের ক্ষমতা পাবে, আর মহারানী রক্ষাও প্রিন্সের যুদ্ধের জন্য প্রস্তুত করতে পারবে। আমি রাজি। কিন্তু মহারাজ, আমি যদি চলে যাই আর আপনার ক্ষমতা আমাকে দেন, তাহলে যুদ্ধে আমাদের হার নিশ্চিত। আমি এটা কখনো হতে দেব না। আপনি মহারানীর সাথে উত্তরের জঙ্গলে চলে যান, এদিকের যুদ্ধ আমি দেখছি। তুমি ভুলে যাচ্ছ আবির, আমি একজন রাজা, আর প্রজাদের রক্ষা আমার দায়িত্ব। শাহেদের কাছে 3 জন গডের ক্ষমতা আছে,
তখন একটা প্রহরী দৌড়ে এলো। মহারাজ, সকল ড্রাগনরা মিলে এদিকে আসছে। তারা সংখ্যায় অনেক। যাও, সকল যুদ্ধের প্রস্তুতি নিতে বলো। মহারানী এতক্ষণ দাঁড়িয়ে সব শুনছিল। মহারাজকে ছেড়ে সে কিছুতেই যাবে না, তাই মহারাজ তাকে অজ্ঞান করে আরেকটা স্পেল পড়লো। এতে তার শরীর থেকে কালো ধোঁয়া বের হয়ে আবিরের শরীরে প্রবেশ করলো। এতে আবিরের নিজেকে অনেক শক্তিশালী মনে হলো। যাও, সকলকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলো। আবির, মহারানীকে নিয়ে এক্ষুনি উত্তরের জঙ্গলে নিয়ে যাও, এটা আমার আদেশ। মহারাজ, আমি আমার জীবন দিয়ে প্রিন্স ও মহারানীকে রক্ষা করার চেষ্টা করব। তারপর আবির মহারানীকে নিয়ে রাজগুরুর দেখানো জায়গায় টেলিপোর্ট হয়ে চলে গেল। সামনে দেখলাম একটা ব্যারিয়ার পার করার সময় মনে হলো আমি আগুনের ওপর দিয়ে হাঁটছি। অত তাপ সহ্য না করতে পেরে অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরল, অন্যদিকে প্যালেসের মহারাজ আবিরকে শক্তি দিয়ে অনেক দুর্বল হয়ে পড়েছে। তবুও যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তৈরি হলো। কিন্তু হঠাৎ সকল ড্রাগনরা প্রাসাদে আক্রমণ করলো। আর মহারাজ কিছু করার আগেই রেড ড্রাগন কিং একটা আগুনের সার্কেল বানালো। হোয়াইট ড্রাগন কিং তাতে পানি ও লাইটিং এর পাওয়ার দিল। আর গ্রিন ড্রাগন কিং তাতে শক্ত গাছের শিকড় দিয়ে শাহেদকে বেঁধে ফেললো। আর ওই ম্যাজিক্যাল শিকড় শাহেদের সকল পাওয়ার শুষে নিল। শাহেদ প্রচুর দুর্বল হওয়ায় তার চোখ বন্ধ হয়ে আসছিল। শেষ মুহূর্তে শাহেদ শুধু বলল। অন্যদিকে উত্তরের জঙ্গলে জ্ঞান ফেরার পর আবির দেখল উত্তরের জঙ্গলে আমার জ্ঞান ফেরার পর দেখি মহারানী প্রসব যন্ত্রণা চটপট করছেন। আমি একটু দৌড়ে গিয়ে মহারানীর জন্য প্রার্থনা করতে লাগলাম। এছাড়া এখন আমার আর কিছু করার নেই। কিছুক্ষণ পর একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনে সেদিকে গিয়ে দেখি মহারানী অজ্ঞান হয়ে গেছেন, আর তার পাশে একটা ছেলে শুয়ে আছে। বুঝলাম এই আমাদের প্রিন্স, ব্ল্যাক ড্রাগন প্রিন্স। প্রিন্স দেখতে একদম মহারাজ শাহেদের মতো, শুধু গায়ের রং মহারানীর মতো ফর্সা। প্রিন্সকে কখনো যে কোলে তুলে নিয়েছে নিজেও জানি না। হঠাৎ পায়ে কিছু একটা লাগার কারণে ধ্যান ভাঙলো। দেখলাম মহারানীর জ্ঞান ফিরছে। তিনি ইশারা প্রিন্সকে তার কাছে দিতে বললেন। প্রিন্সকে তার খুলে দেওয়ার পর তিনি প্রিন্সের কানে মুখকে লাগিয়ে রাজবংশের নাম অনুযায়ী বললেন নাইমুর। নামকরণের পর প্রিন্সের কপালে একটা চুমু দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আমি তো একদম হয়ে গেলাম। যা হচ্ছে তা সব জেনে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। প্রিন্সকে এখন থেকে নাইমুর বলা হবে। হঠাৎ নাইমুরের কান্নার আওয়াজে আমি সজ্ঞানে ফিরলাম, আর পরিস্থিতি বুঝতে পেরে নাইমুরকে কোলে নিয়ে কপালে চুমু দিয়ে মহারানীর কাছে যাওয়ার আগেও ওই মহারানী দেহ ধুয়ে হয়ে উড়ে গেল। আমি দুপুরে অশ্রু ত্যাগ করে নাইমুরকে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে লাগলাম। অন্যদিকে প্রাসাদে ব্ল্যাক ড্রাগন কিংকে কালকোঠরিতে আটকে রাখলো। এটাই নিয়ম, রাজাদের কখনো সরাসরি মারা হয় না। যে পর্যন্ত তারা মারা না যায় সে পর্যন্ত তাদের উপর অমায়িক অত্যাচার করা হয়। উত্তরের জঙ্গলে আবির নাইমুরকে কুলে নিয়ে জায়গাটা দেখতে লাগলো। অনেক সুন্দর একটি জায়গা, চারদিকে নাম না জানা অনেক ফুল গাছ, একদিকে ঝর্ণা, পুকুরে মাছ চলাচল দেখা যাচ্ছে। আবির মুগ্ধ হয়ে গেল। মহারাজ শাহেদের দেওয়া ক্ষমতা দিয়ে সে একটি সুন্দর বাড়ি বানালো। এরপর ম্যাজিক দ্বারা নাইমুরের জন্য দুধ তৈরি করলো, নিজের জন্য মাছ ধরলো এবং বাড়ির চারদিকে ব্যারিয়ার দিয়ে ঘুমিয়ে গেল। 29 বছর পর, এই 29 বছর ধরে আবির নাইমুরকে তার জানা সকল যুদ্ধকৌশল শিখিয়েছে। মার্শাল আর্ট, তলোয়ার চালানো সব নাইমুর পারে। সব দিক দিয়ে নাইমুর একজন ভালো যোদ্ধা, কিন্তু নাইমুর কোনো ম্যাজিক করতে পারে না। ফ্রেন্ড, আজকে তোমাকে আমার সাথে ফাইট করতে হবে। যদি আমাকে হারাতে পারো তাহলে তোমার সকল প্রশ্নের উত্তর দেব। এতদিন তো এই দিনের অপেক্ষা ছিলাম। আমাকে জানতে হবে আমি কে, কি আমার পরিচয়। কি হলো ফ্রেন্ড, ভয় পেলে নাকি? নো ফ্রেন্ড, আমি শুধু ভাবছি আমার সব প্রশ্নের উত্তর দিতে তোমার কতদিন লাগবে। আগে হারিয়ে তো দেখো, তারপর অপরপক্ষকে কখনো কম শক্তিশালী ভাবো না। তো হয়ে যাক। আবির ও নাইমুর একে অপরকে ফ্রেন্ড বলে। আবির নাইমুরকে টেলিপোর্ট করে প্র্যাকটিস গ্রাউন্ডে নিয়ে আসলো। প্রথমে হলো তলোয়ারের লড়াই, কেউ কারো থেকে কম নয়। হঠাৎ নাইমুর আহ বলে বসে পড়লো, আর আবির কি হয়েছে তা দেখার জন্য আসলেই নাইমুর তলোয়ার আবিরের গলায় ধরলো আর বলল, লড়াই শুধু শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়েও লড়তে হয়। এরপর শুরু হলো খালি হাতের লড়াই। আবির একটা পাঞ্চ দিল, যেটা নাইমুর তার হাত দিয়ে ডিফেন্স করে আবিরকে কিছু বুঝে ওঠার আগে একটা কিক দিল, আর আবির দূরে ছিটকে পড়ল। নাইমুর আবিরকে কিছু বুঝতে না দিয়ে আরো কয়েকটা পাঞ্চ দিল। আবির হার মেনে নিল। যাই বলো ফ্রেন্ড, তোমার শারীরিক ক্ষমতার সামনে কেউ টিকতে পারবে না। কিন্তু ম্যাজিকের সামনে তো এই ক্ষমতা কিছুই না। সো এবার আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে। বলো কি জানতে চাও? আজকে তোমার সব প্রশ্নের উত্তর দেওয়ার সময় হয়ে গেছে।
আমার মা বাবাকে আমি এখানে কিভাবে এলাম? পর্ব একের সব খুলে বললাম। সব শুনে আমার চোখে পানি চলে এলো। চোখের পানি মুছে ফেলো ফ্রেন্ড, কান্না করলে চলবে না, তোমাকে প্রতিশোধ নিতে হবে। হ্যাঁ, আমি কাউকে ছাড়বো না, সব ভাইকে শেষ করে দেব। আজকে আর কোনো প্র্যাকটিস হবে না, চলো আজকে তোমার 30তম জন্মদিন। কালকে আমরা আবার মনস্টার ওয়ার্ল্ডে ফিরে যাব। সেখানে ডিয়ার ড্রাগন একাডেমিতে তোমাকে মনস্টার ওয়ার্ল্ড সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, নিজেকে শত্রুর মোকাবেলার জন্য তৈরি করতে হবে। তাহলে তুমি যাও, আমি আজকে পুরো জায়গাটা ঘুরে দেখি। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি চলে এসো, আর বেশি দূরে যেও না। তারপর নাইমুর ঘুরতে থাকে। এখানে 29 বছর থাকলেও নাইমুর কখনো বাইরে ঘোরার সুযোগ পায়নি। আবির কখনো ওকে বাইরে বেশি দূর যেতে দিত না। সবসময় ঘরের চারদিকে একটা বেরিয়া দিয়ে রাখতো, যাতে নাইমুর একা কোথাও যেতে না পারে। তাই নাইমুরের কাছে সব অচেনা। নাইমুর হাঁটতে হাঁটতে একটি পাহাড়ি ঝর্ণার কাছে চলে আসে। হঠাৎ দেখতে পায় ঝর্ণার পানির উপর একটা গুহার মতো, আর গুহা থেকে প্রচুর আলো ছড়াচ্ছে। গুহার উপর কি আছে তা দেখার জন্য নাইমুর আস্তে আস্তে ঝর্ণার পেছন দিকে গেল। সেখানে গিয়ে তো নাইমুর অবাক। দেখলাম গুহার মধ্যে একটা তলোয়ার। আলোর কারণে ঠিকমতো সামনে আগাতে পারছি না। কোনো রকমে তলোয়ারটার কাছে গিয়ে ধরার সাথে সাথে দূরে ছিটকে পড়লাম, আর চোখ বন্ধ হয়ে গেল। চোখ খুলে দেখি আমি একটা পাহাড়ের উপর দাঁড়িয়ে আছি। আমার সামনে বিশাল একটা প্রাণী, যার 12টি পাখা। দেখে ভয়ে কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছি। হঠাৎ প্রাণীটি বলে উঠল, ভয় পেও না, আমি গ্রিন ড্রাগন গড ইউসুফ। আজ 50,000 বছর যাবৎ তোমার জন্য অপেক্ষা করছি। আমার কাছে আছে অ্যাড্রেসের 4র্থ শক্তিশালী অংশ। এত দ্বারা তুমি যে কারোর শক্তি শুষে নেওয়ার ক্ষমতা পাবে। কোন গ্রিন ড্রাগন, এমনকি গ্রিন ড্রাগন কিং ও ম্যাজিক দিয়ে আক্রমণ করলে তোমার শরীরের সকল ম্যাজিক পাওয়ার অ্যাবজর্ব করে নেবে এবং সকল গ্রিন পাওয়ার স্পেশাল আজ থেকে তোমার। এখন আমি তোমার যে কোনো 2টি প্রশ্নের উত্তর দেব, বলো কি জানতে চাও? আমার বাবা এখন কোথায়? তোমার বাবা আছে রেড ড্রাগন কিং এর কাল কুঠরিতে। অ্যাড্রেসের বাকি অংশগুলো কোথায় আছে? সবগুলোর কথা আমি বলতে পারবো না, তবে অ্যাড্রেসের 3য় শক্তিশালী অংশ আছে ডিএ লাইব্রেরিতে একটি গুপ্ত ঘরে। আমার সময় শেষ। অ্যাড্রেসের সব অংশ না পাওয়ার আগে কখনো এর ব্যবহার করো না। বলতে বলতে গ্রিন ড্রাগন গড ধোঁয়ায় মিলিয়ে গেল। আমি চোখ খোলার পর নিজেকে সেই গুহায় আবিষ্কার করলাম এবং দেখলাম অ্যাড্রেস 4 মাটিতে পড়ে আছে। হঠাৎ আমার মনে হলো অ্যাড্রেস 4 বলে ডাকলেই তলোয়ারটি আমার কাছে চলে আসবে। তাই চোখ বন্ধ করে অ্যাড্রেস 4 বলে ডাকলাম। আমাকে অবাক করে দিয়ে সত্যি তলোয়ারটি আমার হাতে চলে আসলো। এবার পড়লাম আরেক ঝামেলায়। গ্রিন ড্রাগন গড তো বলল কাউকে দেখানো যাবে না, কিন্তু এত বড় তলোয়ার তো ফ্রেন্ড দেখে ফেলবে। এই কথা ভাবতেই তলোয়ারটি অদৃশ্য হয়ে গেল, আর আবার ডাকতেই আমার হাতে চলে আসলো। আমিও খুশি মনে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি এসে দেখি ফ্রেন্ড বাড়িটাকে অনেক সুন্দর করে সাজিয়েছে। কি কি গোড়া শেষ? হুম। আচ্ছা এসো, কেকটা কাটো, আর এটা তোমার উপহার। এটা কিসের বই? নিজেই পড়ে নিও। এরপর কিছুক্ষণ মজা করে ঘুমোতে চলে গেলাম, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। তাই ফ্রেন্ডের দেয়া বইটি পড়া শুরু করলাম। এই বইয়ে মনস্টার ওয়ার্ল্ডের সকল রুলস এবং প্রাণীর কথা বলা আছে। বইটি পড়া শেষ হলে ঘুমিয়ে গেলাম। রাতে আমার শরীরে হঠাৎ প্রচুর তাপ অনুভব করলাম। মনে হচ্ছিল কোনো লাভার নদীতে নেমে পড়েছি। আমার শরীর কেউ যেন কিছু খোদাই করছিল। যন্ত্রণা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেলাম। ভোর সকালে ঘুম ভেঙে গেল। রাত্রির কথা মনে পড়তে দৌড়ে ফ্রেন্ডের রুমে চলে গেলাম। ফ্রেন্ড তখন ঘুমিয়েছিল। ফ্রেন্ড ওঠো, আমার খুব ভয় করছে, প্লিজ। কি হয়েছে এত? এমন হাঁ করে তাকিয়ে আছো কেন? সকালে নাইমুরে ডাকে ঘুম ভেঙে যায়, আর উঠে ওকে দেখে পুরো শক হয়ে যায়। এদিকে ফ্রেন্ডকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে আমি আয়নার সামনে যাই, আর নিজেকে দেখে পুরো অবাক হয়ে যাই। আমার পিঠে 2টো গোল্ডেন কালার পাখার ছবি, শরীরে একটা তলোয়ার আর একটা 12 মাথাওয়ালা সাপের মতো ড্রাগনের ছবি। ফ্রেন্ড এসব কি? জানি না। তারপর রাত্রের সকল কথা খুলে বলি।
তার মানে তোমার পাওয়ারের লক খুলে গেছে। এখন আর কোনো চিন্তাই নেই, সব কয়েকটা শয়তানকে সাহায্য করার সময় এসে গেছে। আজকে আমরা দিয়ে যাব। চলো। তারপর আবির তার তৈরি সকল ম্যাজিক্যাল বস্তু ভ্যানিশ করে দিয়ে এগিয়ে গেল সেই রহস্যময় বেরিয়ার দিকে। আজ থেকে 30 বছর আগে যেখান দিয়ে এসেছিল। যখনই আমরা বেরিয়ার পার করি, দেখি একটা ঘন জঙ্গলে দাঁড়িয়ে আছি, আর আমাদের সামনে অনেকগুলো নাম না জানা প্রাণী। ফ্রেন্ড, এগুলো কি? এগুলোর নাম বিস্ট, আর এরা অনেক মারাত্মক, আর এদের ওপর কোনো ম্যাজিক কাজ করে না। হঠাৎ প্রাণীগুলো আমাদের উপর আক্রমণ করলো। আবির প্রাণীগুলোর সাথে লড়াই শুরু করলো। আমিও সাহায্যের জন্য এগিয়ে গেলাম, কিন্তু এরা সংখ্যায় অনেক, একটাকে মারলে দুইটা চলে আসে। আমি সামনে দুটো বিস্টের সাথে লড়ছি, এমন সময় পেছন থেকে একটা বিস্ট আমার বাম হাতে কামড় দিয়ে ছিঁড়ে ফেলল। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে চোখ বন্ধ করার আগে দেখলাম আবিরকে অনেকগুলো বিস্ট ঘিরে ধরেছে। আর চোখ খোলা রাখতে পারলাম না। হয়তো চলে গেলাম চিরনিদ্রায়, আবার হয়তো না জানতে। আগামী পর্বের জন্য অপেক্ষা করুন। চোখ খুলে দেখি আমি একটা পাহাড়ের উপর, এবারও গ্রিন ড্রাগন গডের মতো একটা ড্রাগন আমার সামনে দাঁড়িয়ে আছে। এটারও 12 ডানা, কিন্তু সবগুলো কালো। ড্রাগনটি বলল, আমি তোমার ব্ল্যাক ড্রাগন গডের সত্তা। আমার থেকে তুমি হিলিং পাওয়ার পাবে। এই হিলিং পাওয়ার দ্বারা মাস্টার ওয়ার্ল্ডের যে কোনো মাস্টারের আঘাতে হওয়া ক্ষত ঠিক হবে, শুধু লিজেন্ডারি ফায়ার কর্ডের আঘাত হিল করতে পারবে না। আর তুমি মুহূর্তের মধ্যে যে কাউকে হিল করতে পারবে। আমি তোমাকে এখন এমন এক স্পেল দিব যেটা মাস্টার ওয়ার্ল্ডে আর কেউ জানে না। এই স্পেলের নাম লিজেন্ডারি ব্লক স্নেক স্পেল। এই স্পেল পড়লে তোমার শরীর থেকে তোমার ইচ্ছা অনুযায়ী সাপ বের হবে, যা শত্রুর শরীরে প্রবেশ করে তাদের সকল ক্ষমতা চুষে নিয়ে আবার তোমার মাঝে ফিরে আসবে। আজ থেকে সকল ব্লক পাওয়ার স্পেল তোমার। বলে ড্রাগনটি কালো ধুয়ো হয়ে আমার শরীরে প্রবেশ করল। আমি চোখ বন্ধ করে নিলাম। চোখ খুলে দেখি আগের জায়গায় দাঁড়িয়ে আছি, আর আমার হাত ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে। নিজের মধ্যে অনেক পাওয়ার ফিল করছি, মনে হচ্ছে আমার হাজার হাজার হাত। হঠাৎ কয়েকটা বিস্ট আমার দিকে দৌড় দিল। আমি চোখ বন্ধ করে বিস্টগুলোকে আঁকড়ে ধরব, ভাবতেই মাটির নিচ থেকে কয়েকশো শিকড় বের হয়ে গেল। সবগুলো বিস্টকে এত জোরে চাপ দিল যে সাথে সাথে সব বিস্ট মারা গেল। আমি তো অবাক, দেখলাম বিস্টগুলোর মৃতদেহ ধুয়ো হয়ে উড়ে যাচ্ছে, আর ওখানে অনেকগুলো ক্রিস্টাল পড়ে আছে। হঠাৎ সব ক্রিস্টাল উড়ে এসে আমার মধ্যে প্রবেশ করলো। এখন নিজেকে আরো শক্তিশালী মনে হচ্ছে। এবার ফ্রেন্ডের কাছে গিয়ে দেখি ফ্রেন্ড অজ্ঞান হয়ে গেছে, শরীরের বিভিন্ন জায়গা দিয়ে রক্ত পড়ছে। হঠাৎ আমার মাথায় একটা স্পেল এলো। স্পেলটা পড়ার সাথে সাথে আমার শরীর থেকে কিছু একটা কালো ধোঁয়া বের হয়ে ফ্রেন্ডের শরীরে প্রবেশ করলো। দেখলাম ফ্রেন্ডের সকল ক্ষত হিল হয়ে গেছে, কিন্তু এখনো চোখ খুলছে না। তাই আমি ফ্রেন্ডকে ডাকতে শুরু করলাম, কিন্তু তবু ফ্রেন্ড উঠলো না। এবার আমি সত্যি ভয় পেয়ে গেলাম আর কান্না শুরু করলাম। বিস্টগুলোর আক্রমণে এক পর্যায়ে একটা গাছের সাথে জোরে ধাক্কা লাগে, আর আমি অজ্ঞান হয়ে যাই। হঠাৎ মুখে পানি পড়ে জ্ঞান ফিরে পেলাম। দেখি নাইমুর আমার পাশে বসে কান্না করছে, আর ওর চোখের পানি আমার মুখে পড়ছে। হঠাৎ ফ্রেন্ড চোখ খুলে চাইলো, যা দেখে আমি কান্না বন্ধ করে একটা স্বস্তির নিঃশ্বাস নিলাম। ফ্রেন্ড, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, কিন্তু বিস্টগুলো কোথায়? সবকিছু খুলে বললাম। কি, তোমার কাছে ড্রাগন গডের পাওয়ার আছে? কিন্তু শেকড়কে কন্ট্রোল করা তো গ্রিন ড্রাগনদের পাওয়ার, আমরা তো ব্ল্যাক ড্রাগন। আমরা ডিএ কখন যাব? আমার খুব খারাপ লাগছে কথা ঘোরানোর জন্য। কি, কোথায় খারাপ লাগছে? সব আমার দোষ। আমি যদি তখন টেলিপোর্ট হয়ে চলে যেতাম তাহলে তো কিছু হতো না। অন্যদিকে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে চলেছে একটা লোক। তার শরীরে রাজকীয় পোশাক, কিন্তু মাথায় হুটি দেওয়ার কারণে মুখটা দেখা যাচ্ছে না। হাঁটতে হাঁটতে লোকটা একটা গুহার সামনে এলো। হঠাৎ লোকটা কি যেন করলো, তার হাত থেকে একটা লাল আলো বের হয়ে গুহার মধ্যে লাগলো, আর গুহাটা একটা কারাগার হয়ে গেল। নিকষ অন্ধকার কারাগারের ভেতর আবছাভাবে দুটো লোককে দেখা যাচ্ছে। দুজনের শরীরই ক্ষতবিক্ষত। হুডিওলা লোকটি তাদের উদ্দেশ্য করে বলে লোকটি বিভৎসভাবে হাসতে লাগলো। তখন শেকলে বাঁধা একটা লোক বলল,
একথা শুনে হুডিওয়ালা লোকটি খেপে গেল আর প্রহরীদের বলল, বলেই সে টেলিপোর্ট হয়ে কোথাও চলে গেল। অন্যদিকে ডিএতে প্রিন্সিপাল বই পড়তেছিল। হঠাৎ কারো আগমনে হকচকিয়ে গেল, কিন্তু আগত ব্যক্তিকে দেখে আবির বলে জড়িয়ে ধরল। এখন প্রিন্সিপালের পরিচয় দেওয়া যাক। তিনি হোয়াইট ড্রাগন কিং এর ছোট ভাই, তার নাম সাকিব। আবির হলো তার সবথেকে ভালো বন্ধু। শাহেদ ব্ল্যাক ড্রাগন কিং এর বিরুদ্ধে হোয়াইট ড্রাগন কিং যুদ্ধ করায় তিনি হোয়াইট ড্রাগন কিং এর উপর রাগ করে ডিএতে চলে আসেন। সাকিব, কেমন আছো বন্ধু? এতদিন কোথায় ছিলে? আমি তোমাকে কত খুঁজেছি, কোথাও পাইনি। ওরা শাহেদকে মেরে ফেলেছে, আমি ওকে বাঁচাতে পারিনি। শাহেদের কথা শুনে আমিও কান্না করে দিলাম। তারপর সাকিবকে আগে সব বলে সব ঘটনা খুলে বলল। এতক্ষণ খেয়াল করিনি, দেখলাম আবিরের পেছনে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটাকে দেখে বন্ধু বলে জড়িয়ে ধরলাম। বলেই কান্না করে দিল। আপনারা তো জানেনই ছেলেটা কে, জানতে আগামী পর্ব পর্যন্ত অপেক্ষা করুন। এতক্ষণ আবির এবং সাকিব নামের লোকটির কথা শুনে যা বুঝলাম, ইনি অর্থাৎ সাকিব আমার বাবার বন্ধু। কিন্তু হঠাৎ করে সাকিব আমাকে বন্ধু বলে জড়িয়ে ধরল। কি হচ্ছে কিছুই বুঝতে না পেরে আমি ফ্রেন্ডের দিকে তাকালাম, দেখি ফ্রেন্ড মিটি মিটি হাসছে। সাকিব ও শাহেদ নয়, শাহেদের ছেলে নাইমুর অ্যাড্রেস এর অধিকারী। ও, দেখতে একদম সাহেবদের মতো। ডিএর চারিদিকে অনেক সিপাহী, ওকে দেখলেই শাহেদ ভেবে বন্দি করে ফেলবে। আর কি বললি, ও ড্রেসের অধিকারী? তাহলে তো ওর বয়স 30 না হওয়া পর্যন্ত জীবনের ঝুঁকি আছে। চিন্তা করো না, এর শক্তি অনলক হয়ে গেছে। সাকিবের কথা শুনে আমার মাথায় একটা ব্ল্যাক ড্রাগনের স্পেল আসলো। আমি ওটা পড়ার সাথে সাথে আমার চেহারা পরিবর্তন হয়ে গেল। আরে বাস, এটা তো ফেস চেঞ্জিং স্পেল। আমি 10 মিনিট ধ্যান করার পরে এটা করার শক্তি অর্জন করতে পারি। আর তুই প্রথমবারই কেমনে করলি? আমি জানি না, হঠাৎ স্পেলটা মনে হলো আর পড়ে ফেললাম। আর কি কি তুমি হঠাৎ করে করতে পারো আমাকে একটু বলবা বাপ? নাইমুর ও সাকিব। এখন না হেসে কাজের কথা শোনো। নাইমুর এতদিন মনস্টার ওয়ার্ল্ড থেকে বিচ্ছিন্ন ছিল, তাই মনস্টার ওয়ার্ল্ড সম্পর্কে সব জ্ঞান লাভ করতে হবে। এর নিজের স্কিল বা বাড়াতে হবে, কারণ যুদ্ধের শক্তি থেকে স্কিলে বুদ্ধির ব্যবহার বেশি হয়। চিন্তা করো না, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। আমার এখন কোনো কাজ না থাকলে আমি কি লাইব্রেরিতে যেতে পারি? এখানে আসলে বোর লাগছিল, আর গ্রিন ড্রাগন বলেছিল লাইব্রেরিতে অ্যাড্রেসের একটা অংশ আছে। আবির ও সাকিব। এই, কেউ আছো? ওকে লাইব্রেরিতে নিয়ে যাও, আর সব সময় ওর পাশে থেকো। সাবধানে দেখো। হুম। অন্যদিকে হুডি পরা লোকটি টেলিপোর্ট হয়ে একটি বাড়ির ভেতর গেল। বাড়িতে একটি বৃদ্ধ শুয়েছিল। হঠাৎ কারো অস্তিত্ব টের পেয়ে বৃদ্ধ উঠে বসলো ও লোকটিকে দেখে বলল, রেড ড্রাগন কিং, তুমি আবার এসেছো, কিন্তু কোনো লাভ নেই। তুমি আমাকে মেরে ফেললেও আমি তার ঠিকানা তোমাকে বলবো না। হুডি পরা লোকটি রেড ড্রাগন কিং, তাই সংক্ষেপে রেড কিং বলা হবে। বলেই বৃদ্ধকে নিয়ে একটা ঘরে টেলিপোর্ট হয়ে চলে গেল। ঘরের সামনে একটা বড় শয়তানের মূর্তি, চারদিকে কঙ্কাল। বৃদ্ধ হঠাৎ করে এমন জায়গায় এসে থ হয়ে গেল। তখনই গুহার ভিতরে অন্ধকার থেকে আওয়াজ এলো। কেমন আছো রাজগুরু? হ্যাঁ, এই বৃদ্ধ লোকটি রাজগুরু। যারা প্রথম পাঠ পড়েছেন তাদের নিশ্চয়ই মনে আছে, আর যারা পড়েননি তারা আমার টাইমলাইন থেকে পড়ে আসুন। কে? বলতে বলতে অন্ধকার হতে কুৎসিত ও ভয়ঙ্কর একটা লোক বেরিয়ে এলো। লুসিকার, পূজারি প্লেটো, তুমি? কি ভেবেছিলে আমি মরে গেলেই সব শেষ? আমি বলেছিলাম আমি ফিরে আসব। আমি আমার ওয়াদা রেখেছি। কিন্তু কিভাবে? মরণ হয় শরীরের, আত্মার নয়। তোমরা আমাকে অর্ধমৃত অবস্থায় ফেলে আসার পর প্রভু লুসিফারের সাহায্যে আমি অন্য এক ব্যক্তির শরীরে প্রবেশ করি। আর তারপর থেকে এই 200 বছর যাবৎ তিতাংশা জঙ্গ করে যাচ্ছি, আর আজকে আমি সফল। ছি রেড কিং, যে লুসিফার পূজারীদের আটকানোর জন্য তোমার গোত্রের হাজারো ড্রাং প্রাণ দিয়েছে, তুমি তার সাথে হাত মিলিয়েছো? তখন হঠাৎ রেড কিং তার শয়তান রূপে আসলো, আর তা দেখে রাজগুরু দুপা পিছিয়ে গেল। ও রেড কিং নয়, ও আমার প্রিয় শিষ্য অ্যারিস্টটলের কাছে 6 জন রেড কিং এর শক্তি আছে। 50 বছর আগে আমি রেড কিংয়ে বন্দি করে আবার শিষ্য অ্যারিস্টটলকে ওর মূর্খের জায়গায় বসাই। ব্ল্যাক কিং তো
তোমার কোনো ক্ষতি করেনি, তাহলে কেন তুমি তাকে ব্রিথ করলে? কারণ আমার জঙ্গর জন্য অনেক ব্ল্যাক ড্রাগন লাগতো, যা ব্ল্যাক কিং বেঁচে থাকতে কখনো হতে দিত না। আর একা রেড ড্রাগন সেনা ব্ল্যাক কিংকে বন্দি করতে পারতো না। অনেক হয়েছে, আর কোনো কথা নাই। আর ও প্রভু লুসিফারের মায়ায় সকল ড্রাগনদের ব্ল্যাক কিংয়ের বিরুদ্ধে নিয়ে যায়। ও ব্ল্যাক কিংকে বন্দি করে। তারপর প্লেটো এরিস্টটলকে ইশারা করতে এরিস্টটল রাজগুরুকে শয়তানি মূর্তির পায়ের নিচে একটি আগুনের গর্তে ফেলে দিল। আর প্লেটো মন্ত্র উচ্চারণ করতে থাকলো। আর ওইদিকে রাজগুরু আত্মচিৎকার শুনতে পাওয়া গেল। হঠাৎ শয়তানের চোখ খুলে গেল, আর তা থেকে একটা আলো প্লেটোর উপর পড়ল। এতে রাজগুরু সকল জ্ঞান প্লেটো পেল। কিন্তু হঠাৎ প্লেটোর মাথা ব্যথা করতে শুরু করলো, আর সে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফেরার পর প্লেটো বলল, অ্যারিস্টটল, আজ থেকে ট্রেনিং শুরু করো। সে অনেক শক্তিশালী। আমি প্রভুর সাথে কথা বলে আসি। প্লেটো আবার অন্ধকারে হারিয়ে গেল। অন্যদিকে আমি লাইব্রেরিতে যাওয়ার জন্য পা বাড়াতেই হঠাৎ সামনে একটা প্রাণী দেখে থমকে দাঁড়ালাম। আমার এক অন্যরকম অনুভব হতে লাগলো। আসলে একটা মেয়ে দেখেছে। এর আগে কখনো মেয়ে দেখে নাই, তো সে চিনতে পারে নাই। প্রাণীটার দিকে আমি এক ধ্যানে তাকিয়ে আছি। কখন যে তা চলে গেছে আমি নিজেও বুঝতে পারলাম না। এই একাডেমিতে আরো অনেকগুলো ওই প্রাণী দেখলাম, কিন্তু ওটাকে আর দেখলাম না। তাই ওই লাইব্রেরিতে গিয়ে প্রথম ওই প্রাণী সম্পর্কে পড়া শুরু করলাম। আর পুরোটা পড়ার পর লাল, নীল, হলুদ হয়ে গেলাম। বুঝলাম ওটা একটা মেয়ে ছিল। তারপর আমি গ্রিন ড্রাগনের কথা অনুযায়ী গুপ্ত ঘর খোঁজা শুরু করলাম, কিন্তু পুরো লাইব্রেরি খুঁজেও কোনো ঘর পেলাম না। সব ক্লাস চলছে, তাই লাইব্রেরিতে কেউ নেই। খুঁজতে খুঁজতে ক্লান্ত হওয়ায় দেয়ালে হালা দিয়ে একটু দাঁড়ানোর সাথে সাথে দেয়ালটা আমাকে ভেতরে টেনে নিল। দেয়ালের ওপারে গিয়ে দেখি চারদিকে শুধু পানি আর পানি। হঠাৎ একটা মাছ বলে ওঠে, মাছকে কথা বলতে দেখে অবাক হয়ে গেলাম। বলো কি প্রশ্ন? এটা তো একদম সহজ প্রশ্ন। তৃতীয় অংশ। তো এখন বলো অ্যাড্রেস কোথায়? তখনই চারপাশের পানি সরে গিয়ে একটা গুহা তৈরি হলো। হঠাৎ কে যেন বলল, যদি তুমি অ্যাড্রেসের অধিকারী হও তবে সামনের দেয়ালে হাত দাও, অথবা যদি তোমার কাছে অ্যাড্রেসের কোনো অংশ থাকে তাহলে তা দেয়ালে একটা গর্ত আছে, ওইখানে রাখো। আমি দেয়ালে হাত রাখার পরই হঠাৎই অ্যাড্রেস 4 আমার সামনে দৃশ্যমান হলো, আর উড়ে গিয়ে দেয়ালের গর্তে চলে গেল। এরপর আমি আবার একটা পাহাড়ের উপর এলাম, আর এখানে দুটো ড্রাগন দেখতে পেলাম। একটা হোয়াইট ড্রাগন, কারণ এটার 12টা না, কিন্তু অন্য ড্রাগনটার 12টা মাথা, দেখতে সাপের মতো, ঠিক আমার বুকের ট্যাটার মতো। আমি হোয়াইট ড্রাগন, গড সিদ্দিক। আমি তোমাকে মাইন্ড রিডিং পাওয়ার দিলাম। তুমি যে কারোর মাইন্ড পড়তে পারবে, সকল প্রাণীর ভাষা বুঝতে পারবে। এখন তুমি আমাকে যে কোনো 2টা প্রশ্ন করতে পারো। বলো, কি জানতে চাও? অ্যাড্রেসের অন্য অংশগুলো কোথায়? এরপর তুমি যে অংশে উদ্ধার করবে তা আছে অ্যারিস্টটলের কাছে। ওকে মেরে তোমাকে তা নিজের করে নিতে হবে। অ্যারিস্টটলকে? বর্তমান রেড ড্রাগন কিং। কিন্তু আমার জানা মতে বর্তমান কিং তো জিহাদ। আমি আর কোনো উত্তর দিতে পারবো না। এরপর তোমাকে নিজেকেই উত্তর খুঁজে নিতে হবে। আজ থেকে সকল হোয়াইট পাওয়ার সেলফ তোমরা। বলে ড্রাগনটি ধুয়ো হয়ে আমার ভেতর প্রবেশ করলাম, 12 মাথাওয়ালা সাপের মতো। এখন থেকে স্নেক ড্রাগন। ড্রাগনটি বলে উঠল, আমি দ্য লাস্ট স্নেক ড্রাগন, আজ থেকে মৃত্যু পর্যন্ত তোমার দাসত্ব স্বীকার করলাম। তুমি ড্রাগন? হ্যাঁ, আজ থেকে 50 বছর আগে 6 প্রজাপতির ড্রাগন ছিল। তার মধ্যে আমরা ছিলাম দ্বিতীয় শক্তিশালী, আর বর্তমানে তোমাকে সাহায্য করার জন্য শুধু আমি একাই বেঁচে আছি। আচ্ছা, আমার একটা নাম দাও। আচ্ছা, মিকি কেমন হয় বলো তো? হ্যাঁ, আজ থেকে আমি তোমায় মিকি বলে থাকবো। তোমার পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে। আমি তোমার চোখের ভিতরে থাকবো। মিকি বলে ডাকলেই আমি চলে আসব, আর তুমি মনে মনে আমার সাথে কথা বলতে পারো।
বলেই মিকি আমার ডান চোখে ঢুকে গেল আর আমি চোখ বন্ধ করে নিলাম। চোখ খোলার পর দেখি আমি লাইব্রেরিতে, আর সবকিছু স্থির হয়ে আছে। কিছুক্ষণ পর সব ঠিক হয়ে গেল। আমি বুঝতে পারলাম এতক্ষণ সময় আটকে ছিল। এরপর আমি আবার বই পড়ার জন্য একটা বই হাতে নিলাম, কিন্তু বই হাতে নেওয়ার সাথে সাথে মনে হলো এই বইয়ের সব আমার মেমোরিতে চলে এসেছে। বিষয়টা বুঝতে না পেরে মিকিকে বললাম, মিকি, আমি বই হাতে নেওয়ার পর এমন কেন মনে হচ্ছে এই বইয়ের সব আমি জানি? এটা আমার একটা ক্ষমতা, আর যেহেতু আমি তোমার অংশ, তাই আমার সব ক্ষমতাও তোমার। ও, তাহলে তো আজকে সব বই পড়ে ফেলবো। তারপর একের পর এক বই হাতে নিয়ে আবার রাখতে শুরু করলাম। এইভাবে আমি লাইব্রেরির সকল বই শেষ করলাম। এখন আমার কাছে মনস্টার ওয়ার্ল্ডের প্রায় সকল জ্ঞান আছে। হঠাৎ বাইরে প্রচুর আওয়াজ শুনতে পেলাম, তাই লাইব্রেরি থেকে বের হলাম। আর বের হয়ে যা দেখলাম তাতে আমার চোখ লাল হয়ে গেল। প্রচন্ড রাগে পুরো শরীর গরম হয়ে গেল। দেখলাম তখনকার সেই মেয়েটি একটা ছেলেকে জড়িয়ে ধরে কান্না করছে, আর কিছু ছেলে মেয়েটাকে ছোট ছোট ম্যাজিক বল দ্বারা আঘাত করার চেষ্টা করছে। সাথের ছেলেটি সকলের সাথে একা পেরে উঠছে না। হঠাৎ দেখলাম একটা বড় ম্যাজিক বল মেয়েটির দিকে আসছে। আমার কি হলো নিজেও জানি না। আলট্রা স্পিডে মেয়েটির সামনে গিয়ে দাঁড়ালাম, আর বলটি আমার শরীরে লাগলো। এতে আমি আরো রেগে গেলাম আর আমার হাতটা সামনে ধরলাম। এতে আমার হাত থেকে একটা সাদা বল বের হলো, যা 8টি ভাগে ভাগ হয়ে ওই 8 জন ছেলের শরীরে লাগলো, আর ওরা সবাই মাটিতে পড়ে গড়াগড়ি করতে লাগলো। তখনই মেয়েটি বলল, আপনি পালিয়ে যান, ওরা রেড ড্রাগন প্রিন্স ও তার বন্ধু। মেয়েটার কণ্ঠ শুনে আমি যেন বরফ হয়ে গেছি। এদিকে মেয়েটা কি যেন বলছে, আমি শুধু মেয়েটাকে দেখছি। ডানা চোখ, গোলাপি ঠোঁট, উপরের ঠোঁটের মাঝখানে একটা দিল, দুধে আলতা গায়ের রং। এই মুহূর্তে কোথা থেকে যেন একটা ম্যাজিক বল এসে আমার শরীরে লাগলো। আমি মেয়েটার দিকে তাকিয়েই হাতটা একটু বামে বাড়ালাম, আর হাত থেকে এবার একটা কালো বল বের হয়ে কোথায় গেল নিজেও জানি না। তখন মেয়েটি আমাকে একটু ধাক্কা দিল আর আমি সঙ্গনে ফিরলাম, এবং এতক্ষণ মেয়েটার দিকে তাকিয়েছিলাম ভেবেই লজ্জায় মাথা নামিয়ে দিলাম। আপনি তো অদ্ভুত লোক, এতক্ষণ ধরে বলছি পালান, ওরা রেড প্রিন্সের বন্ধু, পালালেন না, আর এখন স্বয়ং রেড প্রিন্সকে আঘাত করলেন। আপনি একাডেমির নিয়ম জানেন না? তখন একটা ছেলে এলো আর মেয়েটি ওই ছেলেটিকে বলল, মাফ করুন প্রিন্স, ও একাডেমিতে নতুন, একাডেমির নিয়ম জানে না। নিয়ম যেহেতু ভেঙেছে, ওকে তো শাস্তি পেতেই হবে। কালকে বোঝাবো আমাকে আঘাত করার ফল। আজকে আমি ফাইট করার মুডে নাই। যাও, কালকের ফাইটের জন্য ওকে প্রস্তুত করো। অনেকদিন হলো কারোর সাথে ফাইট করি না। বুঝলাম এটাই রেড প্রিন্স। আমি এদের কথা কিছু বুঝলাম না। প্রিন্স যাওয়ার পর মেয়েটি বলল, এখন কি হবে? এই ছেলে, তুমি কে? এখানে কি করো? আমি নাইমুর, ভর্তির জন্য এসেছি। তুমি? আমি নীলা, এই কলেজের প্রিন্সিপাল আমার বাবা। আর এখন মেয়েটিকে বাঁচানো সেই ছেলেটিকে দেখিয়ে বলল, আর ও আমার ভাই নীল। ধন্যবাদ ব্রো, এরা কলেজে সবাইকে অনেক ডিস্টার্ব করে। কালকের ফাইটে এদেরকে উচিত শিক্ষা দেব। ভাইয়া চুপ করো তো, আমরা কি ওদের সাথে পারবো? তখন দেখলাম হট্টগোলের আওয়াজে আবির ও সাকিব এসেছে। কি হয়েছে নীলামা, এখানে এত হট্টগোল কিসের? তারপর নীলা সাকিবকে সবটা বুঝিয়ে বলল। সব শুনে সাকিব চিন্তিত হয়ে বলল, আমি প্রিন্সের সাথে কথা বলে দেখছি ফাইট ক্যান্সেল করা যায় কিনা, আর তোমরা সবাই কালকে প্রিন্সের কাছে ক্ষমা চাইবে। অসম্ভব। যেখানে আমার কোনো দোষ নেই সেখানে ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না। দরকার হলে ফাইট করবো, দেখবো এই প্রিন্স কতটা শক্তিশালী। নাইমুরের কোন ফাইটিং দক্ষতা নেই, এর মাধ্যমে ওর দক্ষতা বৃদ্ধি পাবে, আর আমার বিশ্বাস আছে নাইমুর জিতবে। তাহলে তাই হোক, চলো তোমাদের ফাইটের নিয়ম বুঝিয়ে দেই। এই ফাইটে কেবল তারাই অংশ নিতে পারবে যারা আক্রমণ করেছে বা আক্রমণিত হয়েছে। যেহেতু তুমি 9 জনকে আক্রমণ করেছো, তাই ওই 9 জনের সাথে তোমার একা ফাইট করতে হবে। আর চাইলে নীল ও নীলাও তোমাকে সাহায্য করতে পারবে, কারণ প্রথমে নীল ও নীলার উপর আক্রমণ হয়েছে। যেহেতু আমার জন্য এই ফাইট হবে, তাই আমি চাই না অন্য কারো কোনো সমস্যা হোক। তখন নীল এবং নীলা বলল, না, আমরাও ফাইট করব, আর এটাই নিয়ম। আমরা ফাইট করতে চাইলে কেউ আমাদেরকে আটকাতে পারবে না। তাহলে আজকে সবাই বিশ্রাম নাও, কালকে সকালে ফাইট হবে। এই ফাইটের ম্যাজিক ব্যবহারের কোনো নিয়ম আছে?
তা নেই, তবে তুমি শুধু শক্তিশালী ও নর্মাল ম্যাজিক ব্যবহার করতে পারবে, যাতে অপর পক্ষের জীবনও সংশয়ের আশঙ্কা না ঘটে। কোনো তলোয়ার বা অ্যাডভান্স ম্যাজিক ব্যবহার করতে পারবে না। এরপর সাকিব আমাকে এবং আবিরকে টেলিপোর্ট করে একটা রুমে নিয়ে আসলো আর বলল, এখন রেস্ট নাও, সকালে দেখা হবে। আমি শুয়ে আছি অনেকক্ষণ হলো, কিন্তু ঘুম আসছে না, তাই মিকিকে বললাম, মিকি চলো তুমি আর আমি একটা প্র্যাকটিস করি। চলো। তারপর মিকি আমাকে একটা জঙ্গলে টেলিপোর্ট করে নিয়ে এলো। আমি এখনও টেলিপোর্ট হতে পারি না। প্রথমে মিকি আমাকে তলোয়ারের কিছু অ্যাডভান্স টেকনিক শেখালো। যেহেতু আমি তলোয়ার চালানোতে এক্সপার্ট, তাই তাড়াতাড়ি শিখে গেলাম আর একা প্র্যাকটিস করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই আমি সব আমার আয়ত্তে নিয়ে আসলাম। এরপর আবার রুমে এসে ঘুমিয়ে গেলাম। সকালে কারো দরজা ধাক্কানোর শব্দে ঘুম ভাগল। দরজা খুলে দেখি নীলা দাঁড়িয়ে আছে। এখনো ঘুম থেকে ওঠোনি? আজকে যে ফাইট ভুলে গেছো? আমি না, আসলে অনেক রাতে ঘুমিয়েছি তো তাই। কেন, সারা রাত কি করছো? কোন মেয়ের কথা ভাবছো বুঝি? বলেই হাসতে লাগলো। ওর হাসিতে যেন জাদু আছে। আমি এক ধ্যানে তাকিয়ে আছি। আমি হাসতেছিলাম, এমন সময় নাইমুরের দিকে তাকিয়ে দেখি পলকহীন ভাবে আমার দিকে তাকিয়ে আছে। ওই আমাকে দেখা শেষ হলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, একটু পর ফাইট শুরু হবে। ওর কথা শুনে আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। ফ্রেশ হয়ে ফাইট গ্রাউন্ডে চলে গেলাম আর তার আগে ফ্রেডকে অর্থাৎ আবিরকে একটা কাজে পাঠালাম। কি কাজ সেটা গল্পের সাথে থাকলে জানতে পারবেন। ফাইট গ্রাউন্ডে এসে তো আমি পুরো অবাক। ভাবছিলাম নর্মাল একটা ফাইট হবে আর হেরে গেলেও আমার দক্ষতা বাড়বে আর আমার আঘাত তো এক নিমিষে ঠিক হয়ে যাবে। কিন্তু এখানে তো দেখি পুরো একাডেমির সবাই ফাইট দেখতে এসেছে। তখনই মাইকে কেউ একজন বলা শুরু করল। প্রথমে রেড প্রিন্স এবং তার বন্ধুরা প্রবেশ করলো আর আমরা প্রবেশ করছি কিনা দেখে বলল, কিরে, ভয় পেলি নাকি? চিন্তা করিস না, তোকে হারাতে আমার বন্ধুরাই যথেষ্ট। ওর কথা শুনে রাগ উঠে গেল আর আমি সাথে সাথে ফাইট গ্রাউন্ডে প্রবেশ করলাম। আমার পেছনে নীল এবং নীলাও এলো আর তখনই চারদিকে একটা ব্যারিয়ার হয়ে গেল। আজকে ফাইটটা হবে একটু আলাদা। এখানে যতক্ষণ না অপরপক্ষ হার স্বীকার করবে ততক্ষণ কেউ এই ব্যারিয়ারের বাইরে বা ভেতরে যেতে পারবে না। যে হারবে তার সকল শক্তি শুষে নেওয়া হবে। কি বলিস তুই, রাজি? আমার প্রচুর রাগ ওঠার কারণে রাজি হয়ে গেলাম। আমার কথা শুনে তো নীল আর নীলা ভয়ে শেষ। প্রিন্সের কথা শুনে ভয়ে পেয়ে গেলাম, কারণ এতজনের সাথে নাইমুররা পারবে না। আর আমারও কিছু করার নেই, কারণ এই বেরিয়ান আমি ভাঙতে পারবো না। আর এখানে অনেক রেড ড্রাগস সেনা আছে, আমি কিছু করতে গেলেই আমাকে বন্দি করা হবে। শোনো নীল, যেহেতু তুমি হোয়াইট ড্রাগন, তুমি চারদিকে মেঘ দিয়ে ঢেকে দেবে। এই সুযোগে আমি এবং নীলা ওদের উপর আক্রমণ করব। তখনই মাইকে ফাইট শুরু করো। নাইমুরের কথা শুনে আমি একটা স্পেল করলাম আর পুরো জায়গাটা মেঘে ঢেকে গেল। এই সুযোগে নাইমুর ও নীলা ওদের উপরে আক্রমণ করলো। নীলা একটা ছোট হোয়াইট বল মারলো আর সেটা অনেক বড় হয়ে ওদের উপরে পড়লো। আর নাইমুর একটা হোয়াইট বল মারলো। এইসব এত তাড়াতাড়ি ঘটলো যে প্রিন্সের দলরা কিছুই বুঝতে পারলো না। আমি বুঝতে পারলাম এভাবে ওদের হারানো যাবে না, আর ওরা যেহেতু নিয়ম মেনে ফাইট করছে না, তাই আমার ব্ল্যাক ড্রাগন সত্তার দেয়া লেজেন্ডারি ব্ল্যাক স্নেক স্পেল পড়লাম। তখন আমার শরীর থেকে 9টা সাপ বের হয়ে রেড প্রিন্সদের দিকে এগিয়ে গেল। চারদিকে মেঘ থাকার কারণে যা কেউ দেখতে পেল না। রেড প্রিন্স হঠাৎ চারদিক মেঘে ছেয়ে গেল আর কিছুক্ষণ পরেই কয়েকটি ছোট ম্যাজিক বল আমাদের ওপর পড়লো। এতে আমরা তেমন আহত হলাম না। এরপর আমি মেঘ সরানোর জন্য একটা স্পেল মারলাম। এরপরেই মনে হলো কি একটা যেন আমার শরীরে প্রবেশ করে। আমার সকল শক্তি শুষে নেওয়া শুরু করলো। প্রচুর যন্ত্রণায় আমার চোখ বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর সবগুলো ব্ল্যাক স্নেক আমার শরীরে প্রবেশ করলো আর আমার নিজেকে অনেক শক্তিশালী মনে হলো। কি হলো, কি হচ্ছে? এটাতে তো তাদের কিছুই হওয়ার কথা না, কিন্তু তারা তাও কিছু বলছে না কেন? ভেতরে কি হচ্ছে কিছুই বুঝতে পারতেছি না। নীল ও নীলার জন্য চিন্তা হতে লাগলো, ওরা কিছুতেই এই লড়াই জিততে পারবে না।
ধীরে ধীরে মেঘ সরে যেতে লাগলো। আমি ভাবলাম এবার ওরা অ্যাটাক করবে, তাই প্রস্তুত হলাম প্রতিরোধের জন্য। কিন্তু সব মেঘ চলে যাওয়ার পর যা দেখলাম, নিজের চেহারাকেও বিশ্বাস করতে পারলাম না। সব মেঘ চলে যাওয়ার পর দেখি প্রিন্স ও তার সকল বন্ধু অজ্ঞান হয়ে গেছে আর ধীরে ধীরে বেরিয়ে আর অদৃশ্য হয়ে গেল। কি হলো জানতে আগামী পর্ব পর্যন্ত অপেক্ষা করুন। মেঘ সরার পর যা দেখলাম তাতে যেমন খুশি হলাম তেমনই ভয়ও পেলাম। কারণ কারণ রেড কিং যদি তার ছেলের এই অবস্থা জানতে পারে তাহলে পুরো একাডেমি ধ্বংস করে দিবে। আর নীল, নীলা ও নাইমুরকে কে কি করবে তা ভেবে গা শিউরে উঠল। কেউ প্রিন্স ও তার বন্ধুদের একটা কক্ষে নিয়ে যাও আর হেলারদের খবর দাও। নাইমুর, নীল ও নীলা তোমরা আমার সাথে এসো। কি হয়েছে? আর ওদের হিল করতে পাঠালেন কেন? ওরা ফাইটে হেরে গেছে নিয়ম অনুযায়ী ওদের সব শক্তি শুষে নিয়ে রেড ড্রাগন কিং এর কাছে পাঠিয়ে দিন। এতক্ষণে হয়তো রেড ড্রাগন কিং এই খবর পেয়ে গেছে আর একাডেমি ধ্বংসের জন্য আসছে। তখনই একটা প্রহরী দৌড়ে, স্যার, আপনি আমায় টেলিপোর্ট করে রেড ড্রাগন কিং এর কাছে নিয়ে যেতে পারবেন? কেন? তুমি সেখানে গিয়ে কি করবে? রেড ড্রাগন কিং তোমায় দেখলেই মেরে ফেলবে। আপনি নিয়ে যেতে পারবেন নাকি আমি একাই যাব? তোমার বাবাকে আমি বাঁচাতে পারিনি, কিন্তু তোমাকে আমার জীবন থাকতে হারাতে চাই না। নীল, তোমার বোনের খেয়াল রেখো। বলেই নাইমুরকে নিয়ে রেড ড্রাগন কিং এর সামনে টেলিপোর্ট হলাম। রেড কিং কি প্রিন্সিপাল এখানে মরতে এসেছে? উনি নয়, আমি আপনার সাথে কথা বলতে এসেছি বলেই সাকিবের পেছন থেকে বেরিয়ে এলাম। তুই আবার কে? আমি বাচ্চাদের সাথে কথা বলি না। আমি আপনার ছেলের অবস্থা করেছি আর এখন আপনাকে যুদ্ধের আহ্বান করছি। সাহস থাকলে আমার সাথে যুদ্ধ করুন। তোমার জন্য তো আমার সৈন্যরাই যথেষ্ট বলেই একদল সৈন্য নামক এর পাঠালাম। মিকি, তোমার ক্ষমতা দেখানোর সময় এসে গেছে। এরপর মিকি আমার চোখ থেকে বের হয়ে রেড ড্রাগন সৈন্যদের দিকে এগিয়ে গেল। মিকিকে দেখে সকল রেড ড্রাগন সৈন্য নিজেদের ড্রাগন ফর্মে এলো। হঠাৎ মিকি একটা স্পেল পড়ল, এতে তার চারপাশে হাজার হাজার তলোয়ার তৈরি হলো আর মিকি সকল তলোয়ার সহ আল্ট্রা স্পিডের সামনের দিকে দৌড় দিল। আর কিছুক্ষণ পর ফিরে এসে আবার আমার চোখের ভেতর প্রবেশ করল। সবকিছু এত তাড়াতাড়ি ঘটে গেল যে রেড ড্রাগন কিং কিছুই বুঝতে পারল না। কিছুক্ষণ পরে সব রেড ড্রাগনের দেহ দ্বিখণ্ডিত হয়ে গেল, যা দেখে রেড ড্রাগন কিং ঘাবড়ে গেল। এই আপনার হাজার হাজার সৈন্যের ক্ষমতা, এক নিমিষে সব শেষ হয়ে গেল। তাই বলছি, এসব সৈন্য দিয়ে কিচ্ছু হবে না, আমার সাথে সরাসরি যুদ্ধ করুন। আমার দুর্বল সৈন্যদের কি একটা আজব! প্রাণীদের সাহায্য মেরে নিজেকে শক্তিশালী বলছ? আমার কাছে তুমি একটা শিশু। বলেই আমার উপর কয়েকটা ম্যাজিক বল ছুড়ে দিল। হঠাৎ আক্রমণের ফলে সব কটি বল আমার শরীরে লাগলো আর আমি মারাত্মকভাবে আহত হলাম, কিন্তু তার সাথে সাথেই হিল হয়ে গেল। এবার আমি একটা ব্ল্যাক বল রেড কিং এর দিকে মারলাম আর রেড কিং একটা রেড বল মারল। দুটোর সংঘর্ষে একটা বড় ব্লাস্ট হলো। এরপর রেড ড্রাগন কিং আর কিছু বলতে না দিয়ে আমি মাটির নিচ থেকে কয়েকটা শক্তি শোষণকারী শেকড় বের করলাম, যা দিয়ে রেড ড্রাগন কিং এর সকল শক্তি শোষণ করতে লাগলাম। কিন্তু হঠাৎ একটা মারাত্মক শক্তিশালী ম্যাজিক বল দিয়ে কে যেন পেছন থেকে আঘাত করলো আর আমি দূরে ছিটকে পড়লাম। দেখি পেছনে একটা লোক দাঁড়িয়ে আছে, দেখতে খুবই ভয়ঙ্কর। তখনই, গুরুজি, আপনি এসে গেছেন? আসতে তো হতোই। এই যে আবার শিকার, যার জন্য গত 200 বছর যাবৎ জঙ্গ করে এত শক্তি অর্জন করেছি, ওকে প্রভু লুসিফারের সামনে বলে দিতে পারলেই এই পুরো ইউনিভার্স এর সব থেকে শক্তিশালী হব আমি। পুরো ড্রাগন ওয়ার্ল্ড আমি শাসন করব। ভালোই হলো তুই এসে পড়েছিস। তোর বাচ্চা শিষ্য তো আমার এক আঘাতেই সব শক্তি হারাতে বসেছিল। হহর জনে জব কক তরক সয়েম আদি পকমম। মিকি, আমি আর ড্রাগন ফর্মে কিভাবে আসব? তোমার শুধু ড্রাগন ফর্মের কথা ভাবতে হবে। এরপর আমি চোখ বন্ধ করে আমার সকল চিন্তা ড্রাগন ফর্মে আসার উপর ছেড়ে দিলাম। কিছুক্ষণ পর মনে হলো আমি হাওয়ায় ভাসছি। চোখ খুলে দেখি আমি একটা বিশাল ড্রাগনে পরিণত হয়েছি। আমার 12টা ডানা, দুটো সাদা, দুটো লাল,
দুটো সবুজ, দুটো কালো আর 4টা গোল্ডেন। নিজেকে দেখে নিজে অবাক হয়ে গেলাম। মিকি আর সাকিব তো হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে। এবার হবে খেলা। প্লেটও আমার দিকে কালো এবং লাল একটা বল মারল, যেটা আমার শরীরে লাগতেই আমার শরীর অ্যাবজর্ভ করে নিল। এরপর আমি সাদা, কালো এবং লাল একটা বল আমি প্লেটোর দিকে মারলাম। প্লেটো অনেক দূরে ছিটকে পড়ল। এবার আমি আলট্রা স্পিডে গিয়ে প্লেটোকে পাঞ্চ মারতে লাগলাম। প্লেটোর শোয়া থেকে আমাকে একটা কিক দিল, আমি অনেক দূরে ছিটকে পড়লাম। এবার প্লেটো দাঁড়িয়ে কি যেন পড়লো আর তার হাতে একটা তলোয়ার এলো। বলেই তলোয়ার দিয়ে একটা স্লাইড দিল। এতে তলোয়ার থেকে একটা লাল আলো আমার দিকে আসতে লাগলো। আমি চারদিকে একটা ব্যারিয়ার দিলাম আর সাকিবকে বললাম, আপনি একাডেমিতে চলে যান, এখানে থাকলে আপনার ক্ষতি হতে পারে। স্লাইডটা আমার ব্যারিয়ারে লাগতেই ব্যারিয়ার ভেঙে গেল। আমি অনেক দূরে ছিটকে পড়লাম। মিকি, তুমি আবিরের কাছে যাও, এদিকটা আমি সামলে নেব। আবির কোথায় আছে পরে জানতে পারবেন। এরপর আমি অ্যাড্রেস 3-4 বলে ডাক দিলাম আর আমার হাতে দুটো তলোয়ার চলে আসলো, একটা সাদা, একটা সবুজ। দুটো তলোয়ার আমি একসাথে করলাম, এতে তলোয়ারের হাতল হয়ে গেল সবুজ আর ব্লেড সাদা। প্লেটো তলোয়ারটা দেখে ভয় পেয়ে গেল। আমি আমার তলোয়ার দিয়ে একটা স্লাইড দিলাম। প্লেটোও একটা স্লাইড দিল। আমার তলোয়ার থেকে সাদা সবুজ আলো বের হলো, প্লেটোটা থেকে লাল আলো বের হলো। আবার স্লাইড, প্লেটোর স্লাইডকে মাঝখান দিয়ে কেটে প্লেটোর শরীরে লাগলো আর অ্যাড্রেসের দ্বিতীয় অংশ প্লেটোর হাত থেকে ছিটকে আমার সামনে পড়ল। আমি ওটা হাতে নিতেই একটা ঝটকা লাগলো আর আমি আবারও আগের মতো একটা পাহাড়ের উপর এলাম। এবার আমার সামনে দাঁড়িয়ে আছে একটা রেড ড্রাগন, কিন্তু এটার 14টা ডানা, 12টা লাল আর 2টো কালো। আমি রেড ড্রাগন গড হাসিব। এতদিন শয়তান লুসিফারের বেশে ছিলাম। ধন্যবাদ আমাকে মুক্ত করার জন্য। আমি তোমাকে গ্র্যাভিটি কন্ট্রোল করার ক্ষমতা দিলাম, আর আজ থেকে সকল রেড পাওয়ার স্পেল তোমার। আমি তোমার যে কোনো 2টা প্রশ্নের উত্তর দিব। বলো, কি জানতে চাও? অ্যাড্রেসের বাকি অংশ কোথায়? অ্যাড্রেসের প্রথম ও সবচেয়ে শক্তিশালী অংশ আছে ব্ল্যাক পুরনো প্রাসাদে। আপনার 14টা ডানা কেন? আর কালো ডানাগুলো তো ড্রাগনের না, এগুলো কিসের ডানা? বলে রেড ড্রাগন গড ধুয়ো হয়ে আমার ভেতর প্রবেশ করল। আমি আবার যুদ্ধের ময়দানে চলে এলাম। এখন আমার 4টা গোল্ডেন ডানার জায়গায় 2টি গোল্ডেন ডানা আর 2টো অদ্ভুত রেড ড্রাগনের সেই কালো ডানা। প্লেটো আমার এই রূপ দেখে ভয় পেয়ে গেল আর টেলিপোর্ট হয়ে কোথাও চলে গেল। যাওয়ার আগে বলল আমি ফিরে আসব। হঠাৎ আবির টেলিপোর্ট হয়ে আমার সামনে আসলো, তার সাথে আরও 2জন আর মিকি। দুজনের শরীরই ক্ষতবিক্ষত, তাই চেহারা দেখেই বোঝা যাচ্ছে না। আসলে আমি ফাইটের আগে আবিরকে বাবাকে উদ্ধার করতে পাঠিয়েছিলাম। আমি দুজনকে হিল করার জন্য তাদের মাথায় হাত দিলাম আর তারা পুরোপুরি হিল হয়ে গেল। একজন দেখতে একদম আমার মতো, আসল রূপের মতো, আর একজনও দেখতে অনেক সুন্দর। আমি আমার মতো লোকটার দিকে একবার তাকিয়ে আবিরের দিকে তাকালাম। আবির মাথা নাড়িয়ে বলল হ্যাঁ। আমার মতো দেখতে লোকটাকে বাবা বলে জড়িয়ে ধরলাম। মহারাজ, ও নাইমুর, আপনার ছেলে। সত্যি তুই আমার ছেলে? হ্যাঁ বাবা। এরপর আমি আবিরকে বললাম বাবার সাথে আসা লোকটিকে দেখিয়ে। আবার উনি কে? উনি আসলে রেড ড্রাগন কিং সিদ্দিক, শয়তান পূজারী। 50 বছর আগে ওনাকে বন্দি করে রাখে, ওনার জায়গা আর শিষ্যকে বসায়। ও। আবির, মাহি কোথায়? এটা শুনে আবির ও নাইমুর মাথা নিচু করে ফেলল। মহারাজ, আমি আপনাকে দেওয়া কথা রাখতে পারিনি, মহারানীকে আমি বাঁচাতে পারিনি। এটা শুনে খুব কষ্ট পেলাম, কিন্তু আমি দুর্বল হয়ে নাইমুর কষ্ট পাবে ভেবে স্বাভাবিক থাকলাম। এদিকে আমি বাবার মনের কথা শুনে নিজেকে শক্ত রাখলাম। বাবা আমাদের পুরনো প্রাসাদ কোথায়? বাবা, আগে আমরা আন্ডারওয়ার্ল্ড থাকতাম। হঠাৎ একদিন আন্ডারওয়ার্ল্ড প্রচণ্ড ভূমিকম্প শুরু হয়। আমি তখন ছোট, তখন রাজা ছিলেন আমার দাদা। আন্ডারওয়ার্ল্ড বসবাসের অনুপযোগী হওয়ার তিনি বর্তমান রাজ্য সবাইকে নিয়ে এসে নতুন শাসনতন্ত্র শুরু করেন। তুমি আমাকে সেখানকার প্রাসাদে নিয়ে যেতে পারবে? বাবা, হ্যাঁ, কিন্তু ভূমিকম্প পুরো প্রাসাদে ভেঙে চুরমার হয়ে গেছিল। এতদিন হয়তো সেখানে জঙ্গল হয়ে গেছে। তুই সেখানে গিয়ে কি করবি? সমস্যা নেই, আমার যা লাগবে তা পুরো আন্ডারওয়ার্ল্ড ধ্বংস হলে পাবো। আমরা এখানে কি করব? তুমি রেড ড্রাগন কিংকে নিয়ে
তুমি রেড ড্রাগন কিংকে নিয়ে একাডেমিতে যাও। সেখানে রেড ড্রাগন কিং এবং বাবার বিশ্রামের ব্যবস্থা করো। বাবা একটু পরে ফিরে আসবে। আবির এবং রেড কিং তখন টেলিপোর্ট হয়ে একাডেমিতে চলে গেল, আর আমি আর বাবা চলে এলাম আন্ডারওয়ার্ল্ডে। আন্ডারওয়ার্ল্ড। হঠাৎ করে এক জায়গায় টেলিপোর্ট হয়ে এলাম। চারিদিকে প্রচুর অন্ধকার। বাবা, এই কোথায় এলাম? কিছু তো দেখতে পাচ্ছি না। আসলে আন্ডারওয়ার্ল্ড সূর্যের আলো আসতে পারে না, আর কৃত্রিম সূর্য ছিল ভূমিকম্পে সেটাও ধ্বংস হয়ে গেছে। আমি আমার হাত সামনে বাড়িয়ে একটা স্পেল পড়লাম। এতে আমার হাত থেকে একটা ছোট্ট আলোর গোলা বের হলো, যা ধীরে ধীরে উপরে উঠতে লাগলো এবং বড় হতে লাগলো। এখন ওটাকে প্রায় সূর্যের মতোই দেখা যাচ্ছে। চারদিকে আলোকিত হয়ে গেছে। এতক্ষণ বাবা এবং আমি আমার তৈরি ওই বলের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ পেছন থেকে শব্দ শুনে পেছনে তাকালাম, আর কে যেন আমাদের উপর তরল কি একটা ঢেলে দিল, আর আমরা অজ্ঞান হয়ে গেলাম। পেছনে ওটা কি ছিল জানতে আগামী পর্ব পর্যন্ত অপেক্ষা করুন। মিটমিট করে চোখ খুলে তাকালাম। দেখি চারিদিকে অন্ধকার। কোথায় আছি কিছুই বুঝতে পারছি না। আমার পুরো শরীরকেও কোনো এক লতা দিয়ে বেঁধে রেখেছে। আমার ম্যাজিক এই লতার উপর কাজ করছে না। বাবা পাশে অচেতন অবস্থায় পড়ে আছে। মিকি, দেখতো এই লতাটা কাটতে পার কিনা। আমার কোনো ম্যাজিকের ওপর কাজ করছে না। তখনই মিকি বের হয়ে তার ধারালো দাঁত দিয়ে লতায় একটা কামড় দিল, আর লতাটি ছিঁড়ে গেল। এরপর মিকি একইভাবে বাবার লতাটাও কেটে ফেলল। আমি আমার হাতে একটু পানি এনে বাবার মুখে মারলাম, আর বাবার জ্ঞান ফিরে এলো। এটা কোনো জায়গা? আমরা এখনো কিভাবে এলাম? জানি না, মাত্রই আমার জ্ঞান ফিরল। আর জ্ঞান ফেরার পর চল ফিরে যাই। এখানে বিপদের মধ্যে তোর কি কাজ? আমার কাজ আছে, এখন বলা যাবে না। তুমি টেলিপোর্ট হয়ে একাডেমিতে চলে যাও। না, তোকে একা ফেলে আমি কোথাও যাব না। বোঝার চেষ্টা করো, আমার কিচ্ছু হবে না। আমার সুপার হিলিং পাওয়ার আছে, আর মিকি তো আছে। আমি কোনো বিপদে পড়লে ও তোমাদের খবর দিয়ে দেবে। আচ্ছা, কিন্তু কাজ শেষ হলেই চলে আসবি। এরপর শাহেদ টেলিপোর্ট হয়ে একাডেমিতে চলে গেল। আর তখনই একটা বৃদ্ধ ঘরে প্রবেশ করলো, আর আমাকে বন্ধনমুক্ত দেখে অবাকের পাশাপাশি ভয়ও পেল, যা আমি তার মাইন্ড পড়ে বুঝতে পারলাম। ভয় পেয়ে না, আমি আপনার কোনো ক্ষতি করব না। কে বলেছে আমি ভয় পেয়েছি? আমার কাছে মাইন্ড রিডিং পাওয়ার আছে। আপনি মনে মনে যা বলছেন সব আমি শুনতে পাচ্ছি। এখন বলুন, আমায় বন্দি করেছেন কেন? আমি একজন আন্ডারওয়ার্ল্ডের প্রধান হিলার ছিলাম। সাথে সাথে বিভিন্ন গাছের ঔষধি গুণ সম্পর্কে ছিল আমার অগাধ জ্ঞান। একদিন আমি কিছু শেকড় আনতে জঙ্গলের এক গুহার ভেতরে গিয়েছিলাম। হঠাৎ ভূমিকম্প শুরু হয়, আর গুহার মুখ পাথর পড়ে বন্ধ হয়ে যায়। গুহার ভিতরের অংশ ভেঙে পড়তে থাকে। আমি একটা বড় পাথরের নিচে আটকা পড়ে জ্ঞান হারিয়ে ফেলি। আমার হিলিং পাওয়ার বেশি থাকায় আমি মারা যাইনি, কিন্তু কয়েকদিন আমার জ্ঞান ছিল না। জ্ঞান আসার পর অনেক কষ্টে বাইরে বের হই, আর দেখি সব ধ্বংস হয়ে গেছে, কেউ বেঁচে নেই। তারপর আমি ওখানে একাই থাকতে শুরু করি। আপনি আন্ডারওয়ার্ল্ড থেকে বের হয়ে অন্য কোথাও চলে যেতেন। আমি টেলিপোর্ট স্পেল জানতাম না, আর আন্ডারওয়ার্ল্ড থেকে বের হওয়ার গেটও ভেঙে গিয়েছিল। কালকে তোমাদের দুজনকে দেখে অনেক খুশি হই, আর কথা বলার জন্য এখানে নিয়ে আসি। প্লিজ আমাকে এখান থেকে বাইরে নিয়ে যাও। ওনার কথা শুনে খুব খারাপ লাগলো। আপনি চিন্তা করবেন না, আমার এখানে একটা কাজ আছে। কাজ শেষ হলেই আপনাকে নিয়ে যাব। এখন আমাকে বলুন, প্রাসাদের গুপ্ত ঘরগুলো কোথায় তা আপনি জানেন? হ্যাঁ, কিন্তু তুমি যত শক্তিশালী হও না কেন, ব্ল্যাক ড্রাগনের রাজবংশের কেউ না হলে সেখানে ঢুকতে পারবে না। আগে চলুন যাই। এরপর বৃদ্ধ ভাঙা প্রাসাদের কাছে এসে একটা সিংহাসন দেখিয়ে বলল, রাজবংশের কেউ এই সিংহাসনে বসে গুপ্ত ঘরের কথা চিন্তা করলেই সেখানে চলে যাবে। আমি সিংহাসনে বসে গুপ্ত ঘরের কথা ভাবতেই একটা সুন্দর ঘরের সামনে উপস্থিত হলাম। তখনই কে যেন বলল, রাজবংশের রক্তেই খুলবে গুপ্ত ঘরের দরজা। বুঝলাম এখানে আমার রক্ত দিতে হবে, তাই অ্যাড্রেসকে ডাক দিলাম, কিন্তু অ্যাড্রেস এলো না। অনেক অবাক হয়ে গেলাম। হঠাৎ আমার সামনে একটা তলোয়ার হাওয়ায় ভাসতে লাগলো। তলোয়ারটা হাতে নিয়ে আমি হাত কেটে একটু রক্ত দরজার উপরে ফেললাম, আর দরজা খুলে গেল।
দরজা দিয়ে ভেতরে ঢোকার পর একটা ফাঁকা ঘরে চলে এলাম। এখানে হ্যান্ড্রেস কোথায়? পুরো ঘরের চারপাশে দেখতে লাগলাম। এক জায়গায় হাতের আঙুলের ছাপ দেখতে পেলাম। সেখানে হাত রাখতে আগের মতো একটা পাহাড়ে চলে এলাম। আমার সামনে হাওয়ায় ভাসছে ব্ল্যাক ড্রাগন। ব্ল্যাক ড্রাগন গড, তো এতদিনে তুমি এলে। আমি তোমাকে টেলিপোর্ট হওয়ার ক্ষমতা দেব, আর দিব এমন এক শক্তি যার দ্বারা কেউ তোমার কোনো ক্ষতি করতে চাইলে আগেই তুমি তা বুঝতে পারবে। আর অ্যাড্রেস বলে ডাকলেই এর সব থেকে শক্তিশালী অংশ তোমার হাতে চলে আসবে। এখন আমি তোমার যে কোনো দুটো প্রশ্নের উত্তর দিতে পারবো। বলো, কি জানতে চাও? অ্যাড্রেসের বাকি অংশ কোথায়? অ্যাড্রেসের বাকি 3 অংশ আছে হোয়াইট ড্রাগন রাজ্যে। ব্ল্যাক ড্রাগন রাজ্য কিভাবে আবার আনরিয়াল ওয়ার্ল্ডে আনা যাবে? আমি তোমাকে যে টেলিপোর্ট পাওয়ার দিয়েছি তা প্র্যাকটিস করে তোমাকে মাস্টার হতে হবে। তাহলেই তুমি পুরো রাজ্য টেলিপোর্ট করে নিয়ে আসতে পারবে। বলে ব্ল্যাক ড্রাগন আমার ভেতরে প্রবেশ করলো। আমি নিজেকে আবার সিংহাসনের উপর আবিষ্কার করলাম। চলো যাওয়া যাক। তুমি কে আর গুপ্ত ঘরে কিভাবে গেলে? চলুন, আপনার প্রশ্নের উত্তর আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আর কিছু বলতে না দিয়ে বাবার কথা চিন্তা করলাম, আর বাবার সামনে টেলিপোর্ট হয়ে এলাম। হঠাৎ নাইমুর আমার সামনে টেলিপোর্ট হলো, আর ওকে দেখি জড়িয়ে ধরলাম। তুই এসে গেছিস, আমার কত চিন্তা হচ্ছিল জানিস? ওখানে কি হয়েছে সব বাবাকে বললাম। তখন বাবা ওই বৃদ্ধর কাছে গিয়ে বলল, আমাকে চিনতে পেরেছো হিলার? আমাকে চিনতে পেরেছো হিলার কাকা? আমি শাহেদ। কি তুই শাহেদ? কত বড় হয়ে গিয়েছিস, আর তুই এখানে কিভাবে এলি? তারপর বাবা ওনাকে সবটা বুঝিয়ে বলল কিভাবে ভূমিকম্প থেকে বাঁচার জন্য সবাই চলে এসেছিল। বাবা, তোমরা বিশ্রাম করো, আমি একটু আসছি। আমি নীলার কথা মনে করে টেলিপোর্ট হলাম। হঠাৎ করে নীলার সামনে চলে আসলাম। নীলা মাত্রই গোসল করে বের হলো। শরীরে শুধু একটা তোয়ালে ছাড়া আর কিছুই নেই। নীলাকে এইভাবে দেখে তো আমি হাঁ হয়ে গেছি। হঠাৎ নীলার চিৎকারে আমার ধ্যান ভাঙল। আমি তাড়াতাড়ি নীলার মুখ চেপে ধরলাম। চুপ, এভাবে কেউ চিল্লায়? একদম চিল্লাবা না। আমি নীলার মুখ ছেড়ে দিলাম। এই, তুমি আমার রুমে কি করো? বের হও এক্ষুনি, নয়তো আবার চিল্লানি দিব। আর একবার চিল্লানি দিলে একদম মুখ বন্ধ করে দেব। আমি চিল্লানি দিব, দেখি তুমি কি করো। আর কিছু বলতে পারলো না। তার আগেই আমি ওর গোলাপি ঠোঁট দুটো নিজের আয়ত্তে নিয়ে নিলাম। নীলা একদম চুপ হয়ে গেছে। দেখলাম ওর চোখ দিয়ে পানি পড়ছে। এটা আমি কি করলাম? নীলা, প্লিজ আমায় মাফ করে দাও। আসলে তখন তোমাকে ওইভাবে দেখে আমি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারিনি। তুমি যে শাস্তি দিবে আমি মাথা বেঁধে নেব, তবু কেঁদো না প্লিজ। আমার যা সর্বনাশ হওয়ার তা তো হয়েই গেছে, এখন আর তোমাকে শাস্তি দিয়েই কি হবে? এখন যদি আমার বাচ্চা হয় তাহলে আমি সবাইকে কি বলবো? নীলার কথা শুনে আবাল হয়ে গেলাম একদম। আমি বলে কি, একটা সামান্য কিসের জন্য নাকি তার বাচ্চা হয়ে যাবে? নীলার কান্না শুনে আমি বাস্তবে ফিরে এলাম। চিন্তা করো না, আমি ম্যাজিক করে দিব যাতে তোমার বাচ্চা না হয়, কিন্তু তার জন্য প্রতিদিন একটা করে কিস করতে হবে। তুমি রাজি? হ্যাঁ রাজি। তাহলে আজকেটা দাও। মাত্রই তো দিলাম। ম্যাজিক করার পর এখন আবার দিতে হবে। এরপর নীলার কোমরে ধরে ওকে কাছে নিয়ে আসলাম, দেন ছেড়েও দিলাম। এরপর টেলিপোর্ট হয়ে প্রিন্সিপাল সাকিবের কাছে গেলাম। আরে নাইমুর, তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ আগে। স্যার, আমি এই একাডেমিতে ভর্তি হতে চাই। আমার সব পাওয়ারের সঠিক ব্যবহার আমাকে শিখতে হবে। দেখো নাইমুর, এই একাডেমিতে শুধু প্রাথমিক ম্যাজিক ও ফাইটিং শেখানো হয়, যা সবই তুমি খুব ভালোভাবে পারো। তোমার দক্ষতা বৃদ্ধির জন্য তোমাকে লেজেন্ডারি প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হতে হবে। আমি নীল ও নীলাকে ওখানে ভর্তি করব। তুমি চাইলে কালকে তোমাকেও ভর্তি করাতে পারি। কোথায় এই প্রশিক্ষণ কেন্দ্র? হোয়াইট ড্রাগন রাজ্যে। ওকে, আপনি ব্যবস্থা করুন। এরপর আমি টেলিপোর্ট হয়ে বাবার কাছে চলে গেলাম। কোথায় গিয়েছিলে? প্রিন্সিপাল স্যারের কাছে। কালকে তুমি রেড ড্রাগন কিং আর আবিরকে নিয়ে প্রথমে রেড ড্রাগন রাজ্যে যাবে। ওখানকার সকল সমস্যার সমাধান করে
ব্ল্যাক ড্রাগন রাজ্যে যাবে। কেন তুই যাবি না? না, আমি লিজেন্ডারি প্রশিক্ষণ কেন্দ্রে যাব। আমাকে আমার সকল পাওয়ারের সঠিক ব্যবহার শিখতে হবে। কেন যেন মনে হচ্ছে সামনে কোনো বড় বিপদ আছে। আচ্ছা, কিন্তু এখন তো আমি রাজা হওয়ার যোগ্য না। আমার থেকে অনেক সৈন্যরও পাওয়ার বেশি। এরপর আমি আমার হাত বাবার মাথায় রেখে একটা স্পেল পড়লাম, আর আমার শরীর থেকে কতগুলো বেস্ট ক্রিস্টাল বাবার শরীরে প্রবেশ করল। এখন তোমার মাঝে 2 ব্ল্যাক গডের শক্তি আছে। 100 সুপার হাই লেভেলের বেস্ট ক্রিস্টাল একজন গডের সমান পাওয়ারফুল। আমার কাছে 400 বেস্ট ক্রিস্টাল ছিল, যার থেকে 200 বাবাকে দিলাম। আমার নিজেকে খুব ক্লান্ত লাগছিল, তাই শুয়ে একটা ঘুম দিলাম। সকালে ঘুম থেকে উঠে তো আমি অবাক। দেখি আমি একটা গাড়িতে শুয়ে আছি, আর আমার পাশে নীল এবং নীলা বসে আছে। তাহলে এতক্ষণে ঘুম ভাঙলো? আমি তো ঘরে ঘুমিয়েছিলাম, এখানে এলাম কিভাবে? আর আমরা কোথায় যাচ্ছি? তুমি ঘুমিয়েছিলে, আর এদিকে লিজেন্ডারি প্রশিক্ষণ কেন্দ্রে যাওয়ার সময় হয়ে গিয়েছিল, তাই তোমাকে না ডেকে এখানে টেলিপোর্ট করে নিয়ে আসি। আমাদের আর কতক্ষণ লাগবে যেতে? বেশি না, 5 দিন। কিছুক্ষণ পর আমরা গন্তব্যে পৌঁছে গেলাম। এখন আমি একটা বড় গেটের সামনে দাঁড়িয়ে আছি। এখানে আরো অনেক ছেলে সিরিয়ালে দাঁড়িয়ে আছে। প্রত্যেকের ম্যাজিক পাওয়ার পরীক্ষা করে তাকে একটা কার্ড দিয়ে ভেতরে ঢোকানো হচ্ছে। মেয়েদের লাইন আলাদা। এখানে কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর আমার ডাক এলো। প্রথমে আমাকে একটা জায়গায় হাত দিতে বলল। হাত দেওয়ার সাথে সাথে সেখান থেকে সাদা আলো বেরোতে লাগলো, আর সেখানে লেখা উঠলো হোয়াইট ড্রাগন। এরপর একটা বাটির মতো দেখতে জিনিসে 1 ফোঁটা রক্ত দিতে বলল। রক্ত দেওয়ার পর সেখানে লেখা উঠলো পাওয়ার হাই। তারপর আমাকে একটা কার্ড দিল আর ভেতরে প্রবেশ করতে বলল। নীলেরও হোয়াইট ড্রাগন ও পাওয়ার হাই লেখা উঠলো, আর ওকেও একটা কার্ড দিল। এরপর এলো আমার বেলা। আমি হাত রাখার পর সেখান থেকে কালো আলো বেরোতে লাগলো, আর লেখা উঠলো ব্ল্যাক। এরপর রক্ত দেওয়ার পর লেখা উঠলো সুপার হাই। কিন্তু হঠাৎ হাত রাখার মেশিন হতে কয়েক কালারের আলো বেরোতে লাগলো, আর ওটা ব্লাস্ট হয়ে গেল। এরপর রক্ত দেওয়ার মেশিন লিজেন্ডারি সুপার হাই বলতে বলতে ব্লাস্ট হয়ে গেল, আর আমার হাতে যে কার্ড এলো তাতে লেখা উঠলো নিউ অ্যাবিলিটি। ওখানে থাকা সকলে অবাক হয়ে গেল, আর আমি ভেতরে প্রবেশ করলাম। ভেতরে এসে দেখি শত শত ছেলে মেয়ে হাঁটাহাঁটি করছে। চারদিকে অনেক সুন্দর সুন্দর গাছ, বিভিন্ন ম্যাজিক্যাল কারুকার্য। এক কথায় পুরো জায়গাটাই অনেক সুন্দর। আমি নীল এবং নীলাকে খুঁজতে লাগলাম, আর কিছুক্ষণ পর পেয়েও গেলাম। এই তো নাইমুখ চলে এসেছে। চলো এখন যার যার রুমে যাই, ফ্রেশ হয়ে পরে আড্ডা দেওয়া যাবে। তারপর আমরা কার্ডে দেওয়া রুম নম্বর অনুযায়ী যার যার রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে আমি নীলা রুমে চলে এলাম। এই, তুমি আমার রুমে কি করো? বের হও, কেউ দেখলে সমস্যা হবে। আচ্ছা, বের হচ্ছে, কিন্তু আজকের কেসটা ধাওনি। পরে বাচ্চা হলে কিন্তু আমার দোষ না, হ্যাঁ? হঠাৎ নীলা আমাকে তার দিকে ঘুরিয়ে কিস করে দিল। আমি সরে গেলাম। কি ম্যাডাম, মারবেন নাকি? আর একটু হলেই তো মরে যেতাম। আর কিছু বলতে পারলাম না। নীলা আমার মুখ চেপে ধরল। একদম মরার কথা বলবা না, আর একবার মরার কথা বললে আমি তোমাকে মেরে ফেলবো। কেন? আমি মরলে তোমার কি? আমি তো তোমার কেউ না। জানি না, কিছু জানি না, কিন্তু তোমার সাথে থাকলে আমার ভালো লাগে। তুমি চলে গেলে কেন যেন মনে হয় সব থেকে আমার কিছু নেই। তখনই পেছন থেকে কেউ বলল, বাহ, আমার বন্ধু দেখছি প্রেমে পড়ছে। হঠাৎ পেছনে তাকিয়ে নীলকে দেখে অবাক হয়ে গেলাম। তলে তলে এত দূর? আমি আজকে বাবাকে জানাবো। এখনো দুধের দাঁত পড়েনি আর প্রেম করা শুরু করেছে। কে বললো আমি ওকে ভালোবাসি? আমি তো আশাকে ভালোবাসি। আমার কথা শুনে নীলা কান্না করতে লাগলো, আর নীল থতমত হয়ে গেল। কোন আশা? হোয়াইট ড্রাগন প্রিন্সেস। তোমার তো চেনা উচিত, তোমার চাচাতো বোন। এবার নীলও কান্না করতে লাগলো। 2 ভাই বোনের কান্না দেখে আমি আর আমার হাসি থামিয়ে রাখতে পারলাম না। হো হো করে হেসে উঠলাম। আরে আমি তো মজা করেছি, আমি তো জানি না আশাকে। এলের মাইন্ড পরে শুধু নামটা জানতে পেরেছি। এবার 2 ভাই বোন আমাকে মারতে মারতে তেনা খেতা বানিয়ে ফেলল। তা কতদিন ধরে চলছে? ভাইয়া যা তো।
ও লে লে লে, আমার মন দেখছি লজ্জা পাচ্ছে। আচ্ছা, আমি না হয় নাইমুরকে ভালোবাসি বলে আশা আপুর কথা শুনে কান্না করলাম, কিন্তু তুই কান্না করলি কেন? ও হ্যাঁ, হেড সবাইকে মাঠে থাকতে বলেছে টেলিপোর্ট করে, বলে কথা ঘুরিয়ে চলে গেল। আমি আর নীলা হাসতে লাগলাম। আচ্ছা, তুমি আশা আপুর কথা কেমনে জানলে? তুমি হয়তো জানো না, আমি যে কারো মাইন্ড পড়তে পারি, আর এখন তোমার মাইন্ড পুরো বুঝতে পারছি। তুমি এখনো আমাকে নিয়ে সন্দেহে আছো। দেখো কিভাবে জানি না, কিন্তু তুমি আমার জীবনের একটা অংশ হয়ে গেছো, আর তোমার জায়গা কেউ কখনো নিতে পারবে না। হ্যাঁ বুঝেছি, চলো। এখন না গেলে হেড আমাদের খুঁজতে এখানে চলে আসবে। তোমরা যারা এখনো আছো সবাই প্রাথমিক ম্যাজিক জানো, অনেকের ম্যাজিক আবার গড লেভেলের। সবাই এখানে নিজেদের ম্যাজিকের উন্নতির জন্য এসেছো। এখানে লেখাপড়া করতে হলে তোমাদের কিছু নিয়ম মেনে চলতে হবে। 1, কোনো অ্যাডভান্স ম্যাজিক ব্যবহার করা যাবে না। 2, কার সাথে ফাইট করতে চাইলে উভয়ের সম্মতি থাকতে হবে। কারো ইচ্ছার বিরুদ্ধে ফাইট করলে তাকে এখান থেকে বহিষ্কার করা হবে। 3, একাডেমির বাইরে গেলে আমার পারমিশন নিয়ে যেতে হবে। 4, এখানে তোমরা 2 বছর ট্রেনিং করবে। এই 2 বছরে কেউ বিশেষ প্রয়োজন ছাড়া একাডেমির বাইরে যেতে পারবে না। এখন তোমাদের এবছরে ভর্তি হওয়া সবথেকে শক্তিশালী 10 জনের সাথে পরিচয় করিয়ে দেব। যাদের কার্ডে লাল আলো জ্বলছে তারা মঞ্চে চলে এসো। তারপর আমরা মাঠে চলে এলাম। আমার কার্ড থেকেও লাল আলো জ্বলতে লাগলো, তাই আমি মঞ্চের দিকে যেতে লাগলাম। হঠাৎ আমি ছাড়া মাঠের সবাই, এমনকি স্যাররাও হাঁটু গেড়ে বসে পড়লো। কি হলো কিছুই বুঝতে পারলাম না। কিছুক্ষণ পর আকাশে একটা দুটো মাথাওয়ালা ইউনিকর্ন দেখতে পেলাম, যার উপর একটা মেয়ে বসে আছে, কিন্তু মেয়েটার চেহারা দেখা যাচ্ছে না। মেয়েটি আমার সামনে এসে নামলো। দেখতে অনেক সুন্দর, কিন্তু আমার কেন যেন মেয়েটিকে দেখে খুব রাগ হলো। এই ছেলে, তুই কে রে? তোর ওপর আমার গ্র্যাভিটি পাওয়ার কাজ করছে না কেন? দেখুন, আপনি কে আমি জানি না, আর জানতেও চাই না। আপনি সকল কিভাবে বসিয়ে রেখেছেন কেন? আমার মুখের ওপর কথা বলিস? আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। বলেই একটা আগুনের ছোট বল আমার উপর মারল। আমি ভেবেছিলাম আমার হয়তো কিছুই হবে না, কারণ এর থেকে বড় আঘাত আমার হিল হয়ে গেছে। কিন্তু আমার ধারণা পুরোই ভুল। বলটা লাগতে আমি অনেক দূরে ছিটকে পড়লাম, আর একটু আঘাত পেলাম। এবার আমার আঘাত হিল হতে অনেক সময় লাগছে। আমি অনেক চেষ্টার পরও নিজেকে হিল করতে পারছি না, তাই অবাক হয়ে মেয়েটির দিকে তাকালাম। আর তখন মেয়েটি কি যেন করলো, আর আমি মাটিতে বসে পড়লাম। মনে হচ্ছে আমাকে অনেক ভারী কিছু দিয়ে চাপ দেওয়া হচ্ছে। চাপ সহ্য করতে না পেরে আমি অজ্ঞান হয়ে গেলাম। হঠাৎ চোখ খুলে দেখি হেড, নীল এবং নীলা আমার পাশে বসে আছে। নীলাকে দেখে খুব কষ্ট হলো, মনে হয় অনেক কেঁদেছে, চোখ মুখ একদম ফুলে গেছে। তাহলে তোমার জ্ঞান ফিরলো? আজ 3 দিন ধরে তুমি অজ্ঞান ছিলে। তোমার টিনার সাথে পাঙ্গা নেওয়া ঠিক হয়নি। ওর মায়াদয়া কিছু নেই। তোমার ভাগ্য ভালো ও তোমাকে মেরে ফেলেনি। আপনারা কেউ ওকে কিছু বললেন না কেন? আমাদের কারো ক্ষমতা ওর সামনে কাজ করবে না, কারণ ও হলো লেজেন্ডারি ফায়ার গড। আর লেজেন্ডারি ফায়ার গডের সাথে লড়তে হলে তার কাছেও লেজেন্ডারি পাওয়ার থাকতে হবে। আর আমাদের একাডেমির সবার পাওয়ার এক করলেও লেজেন্ডারি পাওয়ার হবে না। আজকে তুমি রেস্ট নাও, কাল থেকে তোমাদের ক্লাস শুরু হবে। আর টিনের সাথে কখনো লাগতে যেও না। এরপর হেড চলে গেল। নীলও কিছুক্ষণ কথা বলে চলে গেল, আর অমনি নীলা আমাকে জড়িয়ে ধরল। জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। তোমার কিছু হলে আমার কি হতো? আরে পাগলি, কিছুই হবে না। যাও তোমার রুমে গিয়ে রেস্ট নাও। মনে তো হয় না এই 3 দিন ঘুমিয়েছ। না, আমি তোমাকে রেখে কোথাও যাব না। এখন যাও, আমি একটু পর তোমার রুমে আসবো। ওকে, আসবে কিন্তু। মিকি, আমার কাছে সুপার লিজেন্ডারি পাওয়ার আছে, তাহলে ওই মেয়ের সাথে কেন পারলাম না? আরে ওই মেয়ে কোন গোত্রের? আপনার ফুল পাওয়ার তখনই ব্যবহার করতে পারবেন যখন আপনি অ্যাড্রেসের সকল শক্তি অর্জন করবেন। আর ওই মেয়ে লেজেন্ডারি ফায়ার গড। কয়েক হাজার বছর আগে আমরা ড্রাগনরা ছাড়াও আরও অনেক গোত্র একসাথে থাকতাম। পরে কোনো এক কারণে সব গোত্র আলাদা বসবাস শুরু করে, কিন্তু ফায়ার গডরা কোনো আলাদা দুনিয়ায় না গিয়ে ড্রাগনদের সাথে বসবাস শুরু করে। ও, তাহলে চলো হোয়াইট ড্রাগন রাজ্যে। আজ রাতে অ্যাড্রেসের সকল অংশ খুঁজে বের করতে হবে। আজকের পরে তার একাডেমি থেকে বের হতে পারবো না। এরপর আমি টেলিপোর্ট হয়ে হোয়াইট ড্রাগন রাজ্যের একটা জঙ্গলে চলে এলাম।
এরপর আমি অ্যাড্রেস বলে ডাক দিতে অ্যাড্রেসের 4 খণ্ড হাওয়ায় ভাসতে লাগলো। আমি 4টা তলোয়ার এক করে দিলাম, আর দেখতে খুব সুন্দর একটা তলোয়ার তৈরি হলো, যার হাতল সবুজ, এক পাশের ব্লেড লাল, এক পাশের ব্লেড সাদা, আর এর চারদিক দিয়ে কালো ধোঁয়া বেরোচ্ছে। আমি অ্যাড্রেস হাতে নিয়ে এর বাকি অংশের কাছে যাওয়ার চিন্তা করতেই একটা ঘরে চলে এলাম। ঘরের মাঝখানে একটা তলোয়ার। তলোয়ারটি হাতে নিতেই তা অনেক গরম হতে শুরু করলো, তাই হাত থেকে ফেলে দিলাম। আর তখনই তলোয়ারটি একটা ড্রাগনের রূপ নিল। এমন ড্রাগন আমি কোথাও দেখিনি। পুরো শরীর গোল্ডেন কালার, দুটো ডানা, কিন্তু ডানা দুটো এত বড় যে আমার 14টা ডানাও তার একটা ডানার সমান না। তখন ড্রাগনটি বলতে শুরু করলো, এর ড্রেসের বাকি অংশের মতো এত সহজে আমার শক্তি তুমি পাবে না। আমার শক্তি পেতে হলে তোমায় আমার সাথে যুদ্ধ করে আমাকে হারাতে হবে। রাজি থাকলে বলো, আর নয়তো ফিরে যাও। আমি রাজি। এত দূরে এসে আমি কখনো ফিরে যাব না। হঠাৎ চারপাশ বদলে গেল আর আমি একটা ফাইটিং গ্রাউন্ডে চলে এলাম। তো শুরু করা যাক। এরপর গোল্ডেন ড্রাগন একটা হুঙ্কার দিল আর সুপার স্পিডে আমার সামনে এসে আমাকে ডানা দিয়ে একটা বাড়ি দিল, আর আমি অনেক দূরে ছিটকে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই আমার সকল ক্ষত হিল হয়ে গেল। তারপর আমি আমার ড্রাগন ফর্মে আসতে চাইলাম, আর আমার সামনে আমার রেড, গ্রিন, হোয়াইট এবং ব্ল্যাক ছাড়াও আরেকটা সত্তা দেখতে পেলাম, যেটা রং একদম কালো। আমি প্রবল আগ্রহে ওই সত্তায় ঢুকলাম। হঠাৎ ওই সত্তায় ঢোকার পর আমার শরীর বড় হতে লাগলো। আমি এক অন্যরকম শক্তি অনুভব করতে পারছি, যা আমার ড্রাগন ফর্মে নেই। আমি বড় হতে হতে গোল্ডেন ড্রাগনের থেকে অনেক বড় হয়ে গেলাম। এখন গোল্ডেন ড্রাগন আমার হাঁটুর সমান না। আমি হাতটা একটু সামনে বাড়াতেই আমার হাত থেকে কালো ধোঁয়া বের হয়ে তা গোল্ডেন ড্রাগনকে ঘিরে ফেলল। গোল্ডেন ড্রাগন কিছুক্ষণ ছটফট করার পর আবার তলোয়ার হয়ে গেল। এবার আমি তলোয়ার হাতে নেয়ার পর সহজেই তুলে ফেললাম, আর প্রতিবারের মতো সেই পাহাড়ের উপর নিজেকে আবিষ্কার করলাম। আজ থেকে মৃত্যুর আগে পর্যন্ত অ্যাড্রেস তোমার। আসলে অ্যাড্রেস তোমার জন্য তৈরি করা হয়নি, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য আরও অনেকেই অ্যাড্রেসের সাহায্য পেয়েছে। তোমরা কেবল অ্যাড্রেসের অধিকারী, এর আসল মালিক এখনও জন্ম নেয়নি। পুরো ইউনিভার্সে এর মতো আরও 4টি তলোয়ার আছে। এখন তোমাকে যা বলবো মনোযোগ দিয়ে শোনো। তুমি হলো অ্যাড্রেসের শেষ অধিকারী। এরপরে আর কেউ এর অধিকারী হবে না, কারণ অ্যাড্রেসের মালিকের আসার সময় খুব কাছে। আর তোমাকে মৃত্যুর পর পুনরায় জীবিত করা হবে। সেখানে তুমি অ্যাড্রেসের মালিক এটার কাছে না আসা পর্যন্ত এটা সুরক্ষিত রাখবে। তুমি হবে দ্য গ্রেট লিজেন্ডারি কিং এর পার্টনার। তাকে সকল বিপদ থেকে তোমায় রক্ষা করতে হবে। আমি কিভাবে অ্যাড্রেসের মালিক হব? আমি কিভাবে অ্যাড্রেসের মালিককে চিনব? যখন সেই অ্যাড্রেসের কাছাকাছি থাকবে তখন অ্যাড্রেস থেকে গোল্ডেন আলো বের হবে। এখন তোমাকে যেতে হবে কোটি বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া গোল্ডেন ড্রাগন রাজ্যে। সেখানে আছে তোমার অপেক্ষায় আছে লাস্ট গোল্ডেন ড্রাগন, দ্য গ্রেট গোল্ডেন ড্রাগন মাস্টার। তোমাকে তার কাছ থেকে নিজের সকল শক্তির ব্যবহার শিখতে হবে। আমার এই অদ্ভুত সত্যটা কিভাবে পেলাম? কিন্তু তার আগে আমি তোমার একটা প্রশ্নের উত্তর দিব। বলো, কি জানতে চাও? পরের জন্মে তোমার মাস্টার হবে ডেভিল গোত্রের, তাই প্রকৃতির নিয়মে তুমি এই সত্তা পেয়েছো। এটা হলো ড্রাগনবিল সত্তা। মেয়েকে আমাকে কোথাও ট্রেনিং এর জন্য যেতে হবে। তুমি নীলার কাছে যাও, ওকে সবসময় সকল বিপদ থেকে রক্ষা করবে, আর আমার জন্য অপেক্ষা করতে বলবে। আমি খুব শীঘ্রই চলে আসবো। এখন আমি তোমাকে গোল্ডেন ড্রাগন মাস্টারের কাছে পাঠাচ্ছি। সেখান থেকে শুধু শক্তি নয়, তোমাকে জ্ঞান অর্জনও করতে হবে। তোমায় জানতে হবে বাকি 4টা লিজেন্ডারি তলোয়ার কোথায় আছে। পরের জন্মে তোমাকেই তোমার মাস্টারকে এগুলো পর্যন্ত নিয়ে যেতে হবে। এরপর গোল্ডেন ড্রাগন আমাকে টেলিপোর্ট করে কোথাও যেন পাঠিয়ে দিল। হঠাৎ কোথাও টেলিপোর্ট হয়ে আসলাম, কিন্তু প্রচুর আলোর কারণে চোখ খুলতে পারলাম না। আস্তে আস্তে আলো কমে যাওয়ার পর যখন চোখ খুললাম, তখন সামনাসামনি যা দেখলাম তা দেখে অবাক হয়ে গেলাম। সামনে তাকিয়ে দেখি একটা বৃদ্ধ লোক হাওয়ায় ভাসছে, 2 চোখ বন্ধ করে আছে। মনে হয় কোনো ধ্যান করছে, তাই আমি তাকে তাকলাম না, নিজে নিজে প্র্যাকটিস করতে লাগলাম। এভাবে প্রায় 1 বছর কেটে গেল। আমি নিজে নিজে প্র্যাকটিস করে অনেকটা উন্নতি করেছি, কিন্তু ওই ব্যক্তি আর চোখ খুলেনি। একদিন আমি তলোয়ার চালানোর প্র্যাকটিস করছিলাম, এমন সময় কোথা থেকে যেন একটা আওয়াজ আসলো। তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, কাল থেকে তোমার ট্রেনিং শুরু হবে। আমি পিছনে তাকিয়ে দেখি ওই লোকটা এই কথা বলল। এতদিনে আপনার ধ্যান ভাঙলো? আমি গত 1 বছর যাবত আপনার জন্য অপেক্ষা করছি, আর আপনি কিসের পরীক্ষার কথা বলছেন? আমি তো কোনো পরীক্ষায় দিইনি।
ম্যাজিকের দুনিয়ায় সব থেকে বড় পরীক্ষা হলো ধৈর্য, আর তুমি 1 বছর ধৈর্যের সাথে এখানে ছিলে। এটা তোমার সব থেকে বড় পরীক্ষা। কাল থেকে তোমার ট্রেনিং শুরু হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কিছু নেই, এটা আমার দায়িত্ব। 5 বছর পর, দীর্ঘ 5 বছর ট্রেনিং করে আমি এখন অনেক শক্তিশালী। এই 5 বছরে আমি টেলিপোর্টার মাস্টার হয়ে গেছি, গ্র্যাভিটি কন্ট্রোল করা শিখেছি, একসাথে 6টা তলোয়ার কন্ট্রোল করতে ফাইট করতে পারি। এখন আমার শরীর এত শক্ত যে আগুন, পানি এবং বরফের ম্যাজিক বল আমার কিছুই করতে পারবে না। আর সব থেকে বড় কথা হলো আমার লিজেন্ডারি ফর্ম আনলক হয়েছে। আমি যখন ড্রাগন ফর্মে আসি তখন আমার পা হয় সবুজ, শরীর লাল, ডানা একটা কালো এবং একটা গোল্ডেন, আর মাথা হলো ড্রাগন এভিলের। আমি বিভিন্ন জ্ঞান অর্জন করেছি, 4টা লিজেন্ডারি তলোয়ার কোথায় আছে তা আমি জানি। এছাড়াও পুরো ইউনিভার্সের সকল জ্ঞান অর্জন করেছি। আজকে আমার ট্রেনিং শেষ হয়েছে। নাইমুর, তুমি ছিলে আমার সবচেয়ে সেরা ছাত্র। আমার বিশ্বাস তুমি যেখানেই যাও নিজের শিক্ষার দ্বারা সত্যকে প্রতিষ্ঠা করবে। ধন্যবাদ মাস্টার। তার 2 হাত সামনে এনে কি যেন পারলো, তারপর একটা স্টোন হাতে চলে এলো। এটা হলো বিস্ট গডের ক্রিস্টাল। এর দ্বারা তুমি যে কাউকে তোমার পাওয়ার দিতে পারবে। এতে তোমার পাওয়ার একটুও কমবে না, আর তুমি সবার পাওয়ার অনেক দূর থেকে দেখতে পাবে। আমি যোগ্য কারো হাতে এটা দেওয়ার জন্য আমার কাছে রেখেছিলাম। আমার ধারণা তোমার থেকে যোগ্য কখনোই পাবো না। এর খারাপ ব্যবহার করো না। বলতে বলতে মাস্টার ফুলের পাপড়ি হয়ে আকাশে উড়ে গেল। মাস্টার, আমি সব সময় আপনাকে মিস করবো মাস্টার, সব সময় মিস করব। এরপর আমি নীলার কথা মনে করে টেলিপোর্ট হলাম। এতদিন পর নীল, নীলা, বাবা, মিকি সবাইকে দেখবো ভেবে খুব ভালো লাগছে। দেখলাম নীলা একাডেমির ভেতর বসে আছে। আমি ভেবেছিলাম আমাকে দেখে খুশি হবে, কিন্তু নীলা যা করলো আমি অবাক হয়ে গেলাম। ওই, তুমি বললে একটু পর আমার রুমে আসবে, তা তো এলেই না। আবার কিসের ট্রেনিং করতে গেছিলা জানো? এই 6 দিন তোমার না দেখে কত কষ্ট হয়েছে। 6 দিন? কি বলছো? আমি তো 6 বছর ট্রেনিং শেষ করে পরে আসলাম। পাগল হয়েছো নাকি? তখন মিকি আসলো। তুমি চলে এসেছো? তুমি না বললা ট্রেনিংয়ে যাবে? 6 দিনেই তোমার ট্রেনিং শেষ? আমি পাগল হয়ে যাব। আমি গোল্ডেন ড্রাগন মাস্টারের কাছে 6 বছর যাবত ট্রেনিং করে আসলাম। ভেবেছিলাম আমাকে দেখে সবাই খুশি হবে, তা না বলছে 6 দিন ধরে গেছি। ও তাই বলো। গোল্ডেন ড্রাগন রাজ্যে সময় খুব তাড়াতাড়ি চলে, কারণ একজন গোল্ডেন ড্রাগন কয়েকশো কোটি বছর বেঁচে থাকতো। তাই ওখানকার 6 বছর এখানকার 6 দিনের সমান। আরে নাইমুর ব্রো, তুমি কখন এলে? আমার বোনকে কি কাঁদাতে তোমার ভালো লাগে? এই 6 দিন আমার বোনটা শুধু কেঁদেছে। তখনই আমি অনেক দূরে শয়তান লুসিফারের পাওয়ার দেখতে পেলাম, যেখান থেকে আমি অনেক পাওয়ার ফিল করতে পারছিলাম। তখনই হেড মাইকে বলতে লাগলো, ফায়ার গডেরা হোয়াইট ড্রাগনদের ওপর আক্রমণ করার পত্র পাঠিয়েছে। আরও জানা গেছে তারা নাকি শয়তান লুসিফারের পূজা শুরু করেছে, তাই তাদের শক্তিও অনেক বেশি। সকল ছাত্রছাত্রীর প্রতি এই যুদ্ধ শুরু হওয়ার আগেই যার যার রাজ্যে ফিরে যাওয়ার আহ্বান জানানো হলো। আমি খবর শুনে একটা হাসি নিলাম আর নীল এবং নীলাকে হোয়াইট ড্রাগন কিং এর সামনে টেলিপোর্ট হলাম। সেখানে সাকিব, বাবা, রাবিরও সাহায্যের জন্য এসেছে। আমাদের দেখে সাকিব বলল, এ কি, তোরা এখানে কেন? তোরা সবাই রেড ড্রাগন রাজ্যে চলে যা। কালকে ফায়ার গডদের সাথে যুদ্ধে আমাদের জেতার সুযোগটা খুবই কম। ফায়ার গড প্রিন্সেস টিনাই আমাদের অর্ধেক সৈন্য 1 নিমেষে শেষ করে দিতে পারে। আর এখন শয়তানের ক্ষমতা পাওয়ার পর ওরা আরো শক্তিশালী হয়ে গেছে। আমি এই যুদ্ধে অংশ নেব। টিনার সাথে আমার কিছু পুরানো হিসাব বাকি আছে। তখন আমি আমার ড্রাগন ফর্মে ফিরে আসলাম, যা দেখে সবাই মাথা নিচু করে বসে পড়ল আর বলল, সুপার লিজেন্ডারি ড্রাগন। নীল আর নীলা তো হা হয়ে আমার দিকে তাকিয়ে আছে। এখন নিশ্চয়ই আমি যুদ্ধে গেলে কারো কোনো সমস্যা নেই। হোয়াইট কিং, আপনার কত সৈন্য আছে? 3 লক্ষ নর্মাল সেনা, আর 1 লক্ষ হাই লেভেলের সেনা, আর 400 লিজেন্ডারি সেনা। ফায়ার গডদের সেনার সংখ্যা কত? গুপ্তচরের মতে 5 লক্ষ বা আরও বেশি, আর ওদের একজন নর্মাল সেনা মারতে 2 জন হোয়াইট ড্রাগন লাগে। তাহলে সাধারণ সেনাদের সামনে পাঠালে শুধু শুধু ওনারা প্রাণ যাবে। আপনি আমাকে 100 জন সেরা হিলার এবং 200 জন লিজেন্ডারি সেনা দিন, আর বাকি সেনা নিয়ে
নিজেরা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করুন। আমি এবং আমার সেনা প্রথম যুদ্ধে যাব। এরপর আমি বললে আপনাদের সেনা পাঠিয়ে দেবেন। এরপর হোয়াইট ড্রাগন কিং আমাকে 100 জন হিলার এবং 200 জন লিজেন্ডারি সেনা দিলেন। আমি তাদের নিয়ে অন্য ঘরে টেলিপোর্ট হলাম এবং তাদের পরিকল্পনা বুঝিয়ে দিলাম। পরিকল্পনা মতে লিজেন্ডারি 100 সেনা এবং 100 জন হিলারের উপর তাদের নিজেদের উপর প্রোটেকশন শিল্ড তৈরি করবে, আর 100 জন লিজেন্ডারি সেনার সামনে থেকে কোনো আঘাত আসলে তা প্রতিহত করবে। আর আমার কাছে যেহেতু শক্তিশালী শিল্ড আছে, তাই আমি সবার সামনে থেকে অ্যাটাক করব, আর হিলাররা শুধু আহতদের হিল করবে। বাকিটা যুদ্ধের পরিস্থিতি দেখে প্ল্যান করতে হবে। সকলকে যুদ্ধের প্ল্যান বুঝিয়ে দিয়ে আমি আবার রাজসভায় চলে এলাম। তোমাদের সবার সাথে আমার কথা আছে। বলো, কি বলবে? এখানে না, ঘরে চলুন। তারপর সবাই ঘরে চলে এলো। হোয়াইট ড্রাগন কিং এবং সাকিব, আপনারা জানেন কিনা জানি না, তবে নীল এবং আশা একে অপরকে ভালোবাসে। কালকে যুদ্ধে কি হবে জানি না, তবে আমার কিছু হলে আপনারা ওদের বিয়ে দিয়ে দিয়েন। তখন হোয়াইট ড্রাগন কিং কি যেন করলো, আর তার সামনে একটা মেয়ে চলে এলো। দেখতে অনেক সুন্দর, কিন্তু নীলার মতো নয়। আশা, ও কি বলছে? তুই নাকি নীলকে ভালোবাসিস? বুঝলাম এটাই আশা। আশা একবার নীলের দিকে তাকিয়ে হ্যাঁ বলে দিল। কিন্তু তোর বিয়ে তো আমি ছোট থাকতেই ঠিক করে রেখেছি। নীল এবং আশা এটা শুনে কান্নাই করে দিল। পাত্রটাকে শুনবি না? আমিও যে কোনো মূল্যে হলেও আশাকে বিয়ে করব। দরকার হলে আমরা অন্য কোথাও চলে যাব। তখন সাকিব এবং হোয়াইট ড্রাগন কিং হেসে দিয়ে বলল, তোদের বিয়ে তো ছোট থেকেই ঠিক করা। এটা শুনে নীল এবং আশা লজ্জা পেয়ে টেলিপোর্ট হয়ে কোথাও চলে গেল। এরপর হোয়াইট ড্রাগন কিং একজন প্রহরীকে ডাক দিয়ে আমাদের বিশ্রাম নেওয়ার জন্য রুম দেখিয়ে দিল। আমি অনেক ক্লান্ত ছিলাম এবং কালকের যুদ্ধে অনেক পরিশ্রম করতে হবে, তাই ঘুমিয়ে গেলাম। হঠাৎ মনে হলো আমার উপর কেউ ভারী কিছু দিয়ে চাপ দিল। চোখ খুলে দেখি নীলা আমার বুকে ঘুমিয়ে আছে। আমি ওর কপাল একটা কিস করে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে নীলার ডাকে ঘুম ভাঙল। দেখি আমি ওকে জড়িয়ে ধরে শুয়ে আছি। ওই ঝাড়ু, সকাল হয়ে গেছে। আগে একটা কিস দাও, কত বছর পর আবার তোমার কাছে পেলাম। এরপর নীলা আমার মাথার পেছনে হাত দিয়ে ধরে কিস করা শুরু করলো। কিছুক্ষণ পর বাইরে থেকে হট্টগোলের আওয়াজ আসতে লাগলো। ধুর, নীলা আমার অবস্থা দেখে তো হাসতে লাগলো। বাইরে এসে দেখি সকল সৈন্যরা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করছে। আমি রাজসভায় চলে এলাম। আমাদের এখন যুদ্ধের জন্য বেরোনো উচিত। ফায়ার গার্ডেরা যুদ্ধের ময়দানে এসে গেছে। আমি এবং আমার সেনা প্রথমে যুদ্ধের ময়দানে যাব, আপনারা একটু দূরে থাকবেন, আর আমি সিগন্যাল দিলে চলে আসবেন। এরপর আমি আমার সৈন্যদের নিয়ে টেলিপোর্ট হয়ে যুদ্ধের ময়দানে চলে এলাম। যুদ্ধের ময়দানে কি রে, একবার আমার কাছে মার খেয়ে তোর শিক্ষা হয়নি? এবার একেবারে মরতে চলে এসেছিস। সময় আর পরিস্থিতি সব সময় সবার অনুকূলে থাকে না। আজকে সময়টা আমার, আর পরিস্থিতিও আমার কন্ট্রোলে। আজকে সকল শয়তানের ধ্বংস হবে। বাহ, এই কয়দিনে দেখি তুই ভালোই কথা বলতে শিখে গেছিস। তা এই কয়েকশো সেনা নিয়ে তুই আমাদের লক্ষ্য সেনাকে পরাজিত করবি? একবার যুদ্ধ শুরু হোক, তারপর দেখা যাবে কার দূর কত দূর। তোদের জন্য তো সাধারণ সৈন্যই যথেষ্ট। এরপর টিনা ওর সেনাদের আক্রমণের হুকুম দিল। কেউ আক্রমণ করো না, সবাই গোল হয়ে আমার চারপাশে দাঁড়াও, আর একটা প্রোটেকশন শিল্ড তৈরি করো, আর সকল হিলাররা যে আহত হবে তাকে হিল করা শুরু করবে। এরপর আমার কথা মতো সবাই চারপাশে একটা প্রোটেকশন শিল্ড তৈরি করলো। আমিও তাতে কিছু পাওয়ার দিলাম। তখনই একের পর এক গড শিল্ডের ওপর এসে আক্রমণ করতে লাগলো। পুরো শিল্ড কয়েক লক্ষ ফায়ার গডের নিচে পড়ে গেল। দূর থেকে হোয়াইট ড্রাগন রাজ্যের সব সেনা এটা দেখে ভয় পেয়ে গেল। বাবা, নীল, নীলা, আবির, সাকিব সবাই কান্না করতে লাগলো, আর টিনাও তার বাকি সেনারা হাসতে লাগলো। হঠাৎ শিল্ডের চারপাশে সকল ফায়ার গড ধোঁয়া হয়ে মিলিয়ে গেল। যখন সকল ফায়ার গড আক্রমণ করে, তখন আমি ব্ল্যাক স্নেক স্পেল পরে সবার শক্তি নিয়ে নেই। আর সবাই দেখতে পেল আমি জোরাসন বসে বসে হাওয়ায় ভাসছি। টিনা ওর কয়েক লক্ষ সৈন্যের এই অবস্থা দেখে প্রচুর রেগে গেল, আর আমাদের দিকে একটা ম্যাজিক বল মারলো, যা শিল্ডে লাগতে পুরো শিল্ড ভেঙে গেল। এরপর টিনা আর একটা ম্যাজিক বল মারলো, যেটা আগেরটার থেকে অনেক বেশি পাওয়ার।
ম্যাজিক বলটা আমাদের লাগার কিছুক্ষণ আগে আমি চোখ খুলি আর আমার হাতটা সামনের দিকে ধরি, তে বলটা আমার হাত অ্যাবজর্ভ করে নেয়। টিনা, এখনো সময় আছে, হার মেনে নাও, শয়তানের পূজা বন্ধ করো, আমি তোমাদের সকলকে মাফ করে দেব। হার মেনে নেব আর আমি? দেখ এখন কি করি। এরপর টিনা কি যেন একটা পড়ল আর চারপাশের সকল সেনা ধুয়ো হয়ে টিনার ভেতর প্রবেশ করলো। কিছুক্ষণ পর পেছন থেকে প্লেট আর অ্যারিস্টল বেরিয়ে এলো। এখন তোকে দেখাবো আমাদের আসল পাওয়ার, বলেই ওরাও টিনের মধ্যে চলে গেল। এখন আমি টিনার মধ্যে আমার 90% শক্তি অনুভব করতে পারছি। এত শক্তি দেখে আমিও কিছুটা ভয় পেলেও মুখে প্রকাশ করলাম না। এখন যা করার সব আমাকেই করতে হবে, কারণ সেনারা এখন টিনার পিছু করতে পারবে না। টিনার 6টা হাত, 14টা ডানা, 4টা লাল, 4টা কালো আর 6টা শয়তানের। 3টা মাথা, মাঝখানেটা টিনার আর 2টো সাইডের 2টো প্লেটো অ্যান্ড অ্যারিস্টের। 3টা চোখ, 2টো সিং, এক কথায় পুরো একটা দানব। সবাই টিনার এই রূপ দেখে ভয় পেয়ে গেল। হঠাৎ টিনা হুঙ্কার দিয়ে আমাকে একটা লাথি দিল। আমি কিছুটা দূরে গিয়ে পড়লাম। এরপর আমি আমার লিজেন্ডারি ড্রাগন ফর্মে এলাম। দুজনের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। টিনার থেকে আমার পাওয়ার একটু বেশি, তাই ও আমার সাথে পেরে উঠছে না। তখনই ওর 2 মাথাওয়ালা ইউনিকর্নটা এলো আর ধুয়ো হয়ে ওর ভেতর প্রবেশ করলাম। এখন ওর থেকে আমি আমার চেয়ে অনেক বেশি পাওয়ার ফিল করছি। ওর স্পিড এত বেড়ে গেছে যে কোথা থেকে মারছে বুঝতে পারছি না। তখনই আমার চোখ থেকে মিকি বের হলো। তোমার মতো একটা মাস্টার পেয়ে আমি অনেক খুশি, হয়তো আবার কোনো একদিন দেখা হবে। বলেই আমার মধ্যে প্রবেশ করলো। আমি মিকি বলে জোরে চিৎকার দিলাম। এতে পুরো ড্রাগন ওয়ার্ল্ড কেঁপে উঠল। এরপর গ্র্যাভিটি কন্ট্রোল করে টিনাকে বসিয়ে দিলাম। মাটির নিচ থেকে কয়েকশো শেকড় বের করে ওকে বেঁধে ফেললাম। তোদের জন্য আমি সব হারিয়েছি। জন্মের পর মাকে হারিয়েছি, বাবার আদর থেকে বঞ্চিত হয়েছি। এখন আমার ভাইয়ের মতো বন্ধু মিকিকে হারালাম। আজ সব শয়তান পূজারিকে আমি শেষ করে দেব। প্লিজ আমাদের ছেড়ে দাও, আমরা শয়তানের পূজা বন্ধ করে দেব। আমার রূপ রাগ দেখে ভয় পেয়ে গেছে। আমি ওদের আর কিছু বলতে দিলাম না। অ্যাড্রেস বলে ডাক দিতে আমার হাতে অ্যাড্রেস চলে এলো। অ্যাড্রেসের এক কোপে টিনা, প্লেট এবং অ্যারিস্টের মাথা আলাদা করে দিলাম। টিনা ছাই হয়ে আকাশে উড়ে গেল। মিকি বলে জোরে চিৎকার দিয়ে কান্না করতে লাগলাম। তখনই আকাশে মিকির প্রতিচ্ছবি দেখতে লাগলাম। কেঁদো না নাইমুর, আমি সব সময় তোমার শক্তি হয়ে তোমার পাশে থাকব। অ্যাড্রেসের সকল ক্ষমতা তার মালিকের কাছে চলে যাওয়ার পর আমার সকল ক্ষমতা তোমার হয়ে যাবে। বিদায়। আমি আরো জোরে জোরে কান্না করতে লাগলাম। আমার কান্নার আওয়াজে পুরো ড্রাগন ওয়ার্ল্ড কাঁপতে লাগলো। এমন চলতে থাকলে ড্রাগন ওয়ার্ল্ডের সব ধ্বংস হয়ে যাবে। দেখলাম নাইমুর কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছি না, তাই আমি গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। হঠাৎ নীলা এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি ধীরে ধীরে শান্ত হলাম। নীলা, আমি মেয়েকে কাটকাতে পারলাম না। আমাকে ছেড়ে চলে গেল, কিন্তু ও তো বলেছিল আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার পাশে থাকবে। আমি ওকে বাঁচাতে পারলাম না। আমি ওকে বাঁচাতে পারলাম না। যুদ্ধ শেষ হয়েছে আজ 2 মাস। এর মধ্যে আমি অনেকটা স্বাভাবিক হয়েছি। হোয়াইট কিং নীলের বিয়ে দিতে চেয়েছিল, তাই নীল আমার এবং নীলার কথা কিংকে জানিয়েছে আর বলেছে আমরা একসাথে বিয়ে করব। এখন আমি সবার সামনে আগের মতো স্বাভাবিক থাকি আর রাতে মিকির কথা মনে করে কান্না করি। বাবা এখন ব্ল্যাক ড্রাগন রাজ্যের কিং। ব্ল্যাক রাজ্যকে আমি আবার আন্ডারওয়ার্ল্ডে নিয়ে এসেছি আর সব নতুন করে সাজিয়েছি। হোয়াইট ড্রাগন রাজ্যের কিং নীল আর গ্রিন এবং রেড কিং আমাদের সাথে মিলেমিশে থাকে। আজকে পুরো ড্রাগন ওয়ার্ল্ড সুন্দর করে সাজানো হয়েছে, কারণ আজকে আমাদের বিয়ে। সবাই অনেক খুশি। কিছুক্ষণ আগে আমাদের বিয়ে শেষ হলো। এখন আমি বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। ভেতরে যেতে ভয় করছে। কিছুক্ষণ পর নীলা আমার সামনে টেলিপোর্ট হয়ে এলো। ওই তুমি এখানে দাঁড়িয়ে কি করো? কতক্ষণ ধরে আমি একা ভেতরে বসে আছি। না মানে ভয় করছিল। ড্রাগন ওয়ার্ল্ডের সব থেকে শক্তিশালী ব্যক্তিরও ভয়ও করে? আচ্ছা ভেতরে চলো, আমি তোমার ভয় ভেঙে দিচ্ছি। তারপর নীলা আমার ভয় ভেঙে দিল। এতক্ষণ আমি আমার নাতিদের আমার গল্প শোনালাম। আমার বিয়ের পর ছেলে হয় আর নীলের মেয়ে, ওরা বড় হলে ওদের বিয়ে দেয়। এখন আমার ছেলে ব্ল্যাক এবং রেড ড্রাগন রাজ্যের আদর্শ কিং। আমার 2টো যমজ নাতি আছে। নীলা মারা গেছে 1 বছর হবে। ইদানিং কেন যেন মনে হয় আমারও সময় ঘনিয়ে এসেছে। আজ আমি মারা গেছি। পুরো ড্রাগন ওয়ার্ল্ডের সবাই কান্না করছে।
হঠাৎ কোনো একদিন কোথাও যেন একটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা গেল, আর আমার চোখও খুলে গেল।